আমার একটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা বিশাল গ্রুপ অফ কোম্পানিজ যাদের বেশ ভালো টার্নওভার, কর্পোরেট আপনার কংগ্লোমারেট বড় গ্রুপ। সেই গ্রুপের আমি এটাকে আর খুব একটা অ্যাডজাস্ট করিনি, আপনারা খেয়াল করেছেন, সেটাই দেখাচ্ছে এই কারণে যে এটা আমি অ্যাজ এ রিসোর্স পার্সন ব্যাক ইন 2022 সালের মার্চের 24 এবং 25 তারিখ ব্র্যাক সিডিএমএ তে যে স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ করিয়েছিলাম 2 দিন ব্যাপী 24 এবং 25, তার ভিতরে বাজেটিং এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর অংশটা আপনাদের শেয়ার করছি। এটা একদম অত্যন্ত কস্টলি একটা লার্নিং, এর ইচ অ্যান্ড এভরি লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা বুঝবেন এখান থেকে আমি বাজেটে যাব, মানে আমি কোনো মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে না যে সরাসরি আপনাদেরকে বোঝাচ্ছি। এই স্লাইডটা ইজ বেসিকলি একটা ব্যবসার শুরু থেকে শেষ। খেয়াল করেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস, আমরা যে বাজেট করি এইখানে দেখবেন এই যে বাজেট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, একটা অর্গানাইজেশনের টোটাল পিকচারটা যদি আপনাদের সামনে দেখাই, এই অংশটা হচ্ছে আমাদের, মানে যদি বলি যে ডক্টর, একজন ডক্টর যখন প্রথম এমবিবিএস পড়ে তখন সবকিছু জানতে হয়, পরবর্তীকালে ওই এমবিবিএস ডক্টরের স্পেশালাইজেশন হয়, কেউ হয়তো ইএনটি হয়, কেউ হার্ট হয়, কেউ হয়তো অর্থ ডক্টর হয়, হ্যাঁ এরকম, কেউ হচ্ছে নেফ্রোলজির হয়, এরকম। তো বাজেটের একটা এক্সপার্ট এরিয়া, বাট ওভারঅল অর্গানাইজেশনের যদি বলি 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনপুট, স্ট্র্যাটেজি ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন এবং স্ট্র্যাটেজিস আউটকাম। এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাজেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ক্লিয়ার? বাজেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তাহলে শুরু হয় কি? শুরু হয় হচ্ছে আজকে যদি আমি ধরে নেই যে যারা বাজেট কখনোই করেন নাই, এই সিমিলার সিচুয়েশনে কিন্তু আজ থেকে 11 বছর আগে, ঠিক 11 বছর আগে এই সময়, এই মার্চ এপ্রিল মে মাসে আমি একটা বড় গ্রুপ অফ কোম্পানিজের সিএফও ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে জয়েন করি। তো আমি সবচেয়ে আগে দেখলাম যে এই অর্গানাইজেশন একটা অটোমেশন দরকার, একটা সফটওয়্যার দরকার। তখন আমরা এসএপির মতো সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে চাইলাম। তো তখন যে প্রবলেমটা আমার কাছে মনে হলো, এসএপি ইজ এ সো রোবাস্ট অ্যান্ড অ্যাডভান্স লেভেল সফটওয়্যার, আমাকে আরেকটু আগে এসে শুরু করতে হবে। তখন আমরা প্রথম হচ্ছে বাজেটারি কন্ট্রোল সিস্টেম এবং এমআইএস, যেটাকে হচ্ছে সমস্ত যেমন মাস্টার ডেটাগুলো নেওয়া শুরু করলাম। তখন এই বাজেটারি প্রসেস শুরু করেছি, যেটা আপনারা আপনাদের অর্গানাইজেশন আজকের এই সেশনের পরে, আজকের এই সেশনগুলোর পরে, আপনারা 10টা সেশনের 3টা হয়ে গেছে, আরো 7টা সেশন পাবেন। এইটা করার পরে আপনাদের হাতে যে টুলস গুলো থাকবে, এবং আমি কিছু ফরম্যাট, একদম অরিজিনাল ফরম্যাট দিয়ে দিব যেটা এক্সেল বেস, আপনারা ওইটা দিয়ে ডেটা ক্যাপচার থেকে শুরু করে আপনার এই অ্যানুয়াল বাজেট তৈরি করতে পারবেন এবং 5 ইয়ার্স এর প্ল্যানিং এ ম্যানেজমেন্টকে হেল্প করতে পারবেন। এটা শুরু হবে কোত্থেকে? গোল অথবা অ্যাসপাইরেশন। গোল অথবা অ্যাসপাইরেশন বলতে কি বোঝা যায়, কেউ একজন বলেন তো, এনিওয়ান প্লিজ। আপনারা বোধহয় একটু কথা বলেন। বলবো? জি বলেন প্লিজ প্লিজ। স্যার, গোল হচ্ছে ইজ মাই টার্গেট where I wants to be, and অ্যাসপিরেশন হচ্ছে যেটা আসলে আমার মন থেকে আসছে, যেটা আমি চাচ্ছি আসলে করার জন্য। পারফেক্ট। একটা ব্যবসা আমি করি কেন? আমি যে বিসলিউশন নামে একটা পিএলসি কোম্পানি 2018 সালের 31 জানুয়ারি আমি শুরু করেছিলাম। তখন ডেফিনেটলি আমার মাথায় যে জিনিসটা ছিল, আমি বলি, আমি যেহেতু ইনস্টিটিউশন চেয়ারম্যান, আমার ইচ্ছা ছিল বাংলাদেশের লোকাল সফটওয়্যার হিসেবে নাম্বার 1 হব এবং এসএপি সহ অন্যান্য গ্লোবাল সফটওয়্যারেরও পার্টনার থাকবো। তো এই যে ছিল, এবং আমার ইচ্ছা ছিল যে এটা একসময় লিস্টেড কোম্পানিজ হবে। এই যে বড় একটা বিশাল গোল বা অ্যাসপাইরেশন সেট করেছিলাম, এটা করে এই একটা প্রতিষ্ঠানের 2টা কাজ করতে হয়, এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করতে হয়। তার মানে আপনি যখনই আপনার নিজেদের অর্গানাইজেশনের স্ট্রেংথটাকে চেক করবেন, তখন হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে যখন আপনি বাইরের কম্পিটিটর, রাইভাল গ্রুপের চিন্তা করবেন। এই 2টা কাজ করবেন, করে আপনি যেটা করবেন, আপনার ব্যবসার মিশন এবং ভিশন সেট করবেন। তাহলে এই জিনিসটাকে, এই যে গোলটাকে সেট করা, আপনি কোথায় নিজেকে দেখতে চান 5 বছর বা 10 বছর বা 20 বছর পরে, সেটা হচ্ছে গোল, অ্যাসপিরেশন বা ওভারঅল আপনার একটা চাওয়া, নিজেকে দেখতে চাওয়া। তারপরে আপনি ইন্টারনাল স্ট্রেংথ কি আছে, আপনার আসলেই কয়জন ডেভেলপার আছে, কয়জন আপনার সেলসের লোক আছে, এগুলো দেখতে হবে। সঙ্গে সঙ্গে আমরা ট্রেনিং ইনস্টিটিউট হিসেবেও আমরা তখন যে প্রজেক্ট করছিলাম, একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি,
দেন হচ্ছে আমাদের কর্পোরেট ট্রেনিং, এবং আপনার এডুকেশন সিস্টেমে স্পেশালি বিজনেস এডুকেশনের উপরে আমরা কাজ করব। তো দ্যাট ওয়াজ আওয়ার, এবং একটা টার্গেট সেট করেছি যে আপনার আমরা যেমন অষ্টম ইয়ারে পড়লাম, 8 বছর পর কোথায় দেখতে চাই, যদিও সেই অ্যাসপাইরেশন বা গোলের অ্যাচিভমেন্টের জায়গা থেকে আমরা অনেকখানি কি পিছিয়ে আছি, বাট এখনো কিন্তু আমরা এটাকে ধরে রেখেছি। তারপরে আমরা তাহলে কে কে কম্পিটিটরস তখন দেখেছি যে বার্জার একটা আইটি কোম্পানি করেছে, বেক্সিমকো করেছে, এক্সাটেক আছে, অনেকে আছে, আমরা তাদেরকে অ্যানালাইসিস করেছি আমাদের কয়জন লোক আছে, কি আছে আমাদের গ্রুপের স্ট্রেংথ, যেহেতু এখানে একটা বড় গ্রুপ সুপারস্টার গ্রুপের ইনভেস্টমেন্ট ছিল বা এখনো আছে, তো তা আমাদের স্ট্রেংথ গুলো আমরা দেখেছি, দেন আমরা ভিশন এবং মিশন সেট করেছি। সো আমাকে কেউ একজন বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিশন অ্যান্ড মিশন? কেউ একজন বলবেন? স্যার ভিশনটা হচ্ছে লং টার্ম আর মিশনটা হচ্ছে রাইট, ভিশনটা হচ্ছে আলটিমেট একদম মানে লং টার্ম, আর মিশন হচ্ছে ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এইটা পেলাম স্ট্র্যাটেজি ইনপুট। তারপরে স্ট্র্যাটেজি ফর্মুলেশন, তখন আপনার যেটা হয় বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, এটা আমি খুব বেশি পড়ছি না, আমি বাজেটে চলে যাব কুইকলি, খালি বলছি বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা যদি আপনার বিজনেসের যেগুলো ইউনিট থাকে, এসবিও থাকে, ধরেন একটা গ্রুপ হলে অনেকগুলো এসবিও তখন থাকবে। তারপর হচ্ছে কম্পিটিটিভ রাইভালরি, কম্পিটিটিভ ডাইনামিক্স, অর্থাৎ আপনার কারা কারা আপনার হচ্ছে কম্পিটিটর, সেটা অ্যানালাইসিস করবেন। দেন কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, বিজনেস লেভেল হচ্ছে কর্পোরেট লেভেল মানে হচ্ছে আপনার এই যে একটু আগে বললাম যে আপনার কর্পোরেট ম্যানেজমেন্ট লাগবে, কর্পোরেট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আপনি এক্সপোর্ট করবেন কিনা। যেমন আমরা অলরেডি চিন্তা করছি যে আমাদের সফটওয়্যারটা সাস মডেলে যে আমরা বাইরে অলরেডি কাজ করছি, আমাদের যে বিজ ইআরপি আছে এটা বাইরে আমরা এক্সপোর্ট করব, এটা হচ্ছে পার ইউজার বেসিসে সাস মডেলে চলবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি। অনেক সময় যেটা হয়, আকিজে আমি কিছুদিন ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে বছরখানেক কাজ করেছি। আকিজের একটা প্ল্যান ছিল, আকিজ হচ্ছে যেহেতু তাদের একটা স্ট্র্যাটেজিক ইউনিট, বড় একটা স্ট্র্যাটেজিক ইউনিট ঢাকা, যেটাকে ওই যে ওদের আকিজ বিড়ি যেটা ছিল সিগারেট, ওইটা বিক্রি করে 12,500 কোটি টাকা তারা পেয়েছিল। এই 12,500 কোটি টাকা দিয়ে তাদের মানে যে আকিজে তো 3টা পার্ট, যে পার্টটার 5 ভাই ছিল, ওনারা প্ল্যান করেছেন যে আমরা এখন এই বিজনেসটা ডিসপোজ করে যে টাকাটা আছে এর থেকে আমরা 5 ভাই 5 রকম ভাগ করে ব্যবসা ভাগ করে নিলাম। তারপরে তার অ্যাকুইজিশন করেছে, আকিজ অনেক ধরনের বিজনেস অ্যাকুইজিশন করেছে, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, যে অ্যাকুইজিশন রিস্ট্রাকচারিং। তারপর হচ্ছে কোঅপারেটিভ স্ট্র্যাটেজি, এটা কার কার সাথে পার্টনারশিপ, যেমন আমাদের সাথে পার্টনারশিপ আছে হচ্ছে এসএপির সাথে আমাদের পার্টনারশিপ, উই আর ট্রেনিং পার্টনার, ইমপ্লিমেন্টেশন এবং লাইসেন্স সেলিং পার্টনার, এরকম ট্যালির সাথে আমাদের পার্টনারশিপ আছে ছোট সফটওয়্যারের ভিতরে, এটাকে হচ্ছে কোঅপারেটিভ। তাহলে এইটা গেল স্ট্র্যাটেজি ফর্মুলেশন, এটা ইম্পর্টেন্ট। দেন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে এসেছে স্ট্র্যাটেজিক প্রজেক্ট ইনিশিয়েটিভ, কয়টা প্রজেক্ট থাকবে, যেমন আমরা এখন একটা প্রজেক্ট করছি এডিইউ টিভি। এডিইউ টিভি কি কাজ? এডিইউ টিভির কাজ হচ্ছে আপনার যত আপনার এই ধরনের লার্নিং ভিডিও আছে, এটার হচ্ছে রেকর্ডেড ভার্সন। আপনার লাইভ ক্লাসে জয়েন করেছেন, হয়তো আপনারা 10টা ক্লাসে 8 থেকে 10,000 টাকা ফি দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, কিন্তু এইটারই একটা রেকর্ডেড ভার্সন আছে যেটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। সেটাও যেমনি আছে, আবার ইন্টারমিডিয়েট থেকে শুরু করে বিবিএ এমবিএ সমস্ত ক্লাস রেকর্ডিং গুলো করা হচ্ছে। সোফার আমরা বোধহয় 200 বা 250 ক্লাস রেকর্ডিং অলরেডি হয়ে গেছে, এটা আমাদের আসবে এই মার্কেটে। এটা একটা প্রজেক্ট। তো এটা করতে গেলে আপনার হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ট্রোল, কতগুলো ডিপার্টমেন্ট রাখবো, কি রাখবো, সাস্টেনেবল এন্ড ইথিক্স। এখন কোশ্চেন হচ্ছে সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি পরিবেশের ক্ষতি করবেন না এবং বিজনেস ইথিক্স দেখবেন, এই সবগুলো ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট বাজেট অ্যান্ড কন্ট্রোল। এই জন্য যে কোনো এইগুলো সবকিছু করলেন, কিন্তু আপনি কত টাকা সেল করবেন, কত টাকা প্রফিট হবে, নিজেকে কোথায় দেখতে চান ফাইন্যান্সিয়াল ফিগারে, সেটা যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার সবকিছু মাঠে মারা যাবে। সো বাজেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যামং দেম। এবার কি বোঝা গেল জিনিসটা, বাজেটের অবস্থান কোথায়, ওভারঅল অর্গানাইজেশনের জার্নি, এটা যদি হয় শুরু, আপনার প্রতি বছর যে অ্যানুয়াল আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বা অ্যানুয়াল ইপিএস বা পার ভ্যালু শেয়ার, মানে একটা কোম্পানির পারফরমেন্স কিভাবে দেখতে পারেন, ইপিএস একটা পারফরমেন্স, এই বছরে ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার কত, মার্কেটের শেয়ার ভ্যালু কত, আপনার এই কোম্পানির এই কি বলে আপনার এনএভি মানে নেট ভ্যালু পার শেয়ার কত, এই জিনিসগুলো হচ্ছে তার রিটার্নের পিকচার। শুরু হয় গোল অ্যাসপিরেশন, ফাইনালি পিরিয়ড ধরে ধরে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এবং ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এরকম থাকে। সো ওভারঅল বাজেট প্ল্যানিং এর আমাদের অর্গানাইজেশনের বিগার পিকচারের ভিতরে আপনি এখন বলতে পারেন তাহলে যে বাজেট প্ল্যানিং এর ডিটেইলে যাওয়ার আগে এই জায়গাটাতে
আপনার আমাদের এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন প্লিজ। না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে ওকে, তাহলে দেখেন এখানে খেয়াল করেন বাজেটের ফেজ যদি বলি, প্রথম হচ্ছে প্রিপারেশন অফ বাজেট। আচ্ছা, এটার আগে আমি একটু সহজভাবে আপনাদের কিছু জিনিস বলি, এটা এই সাইডটা একটু পরে আসি, এটা আমি এইটাতে একটু পরে আসি, এটা ডিটেইল তো আছে ফিগার টিগার সহ। আমি আপনাদেরকে খুব সহজভাবে বাজেট অলরেডি আমি শিওর যে আপনারা অলরেডি করেছেন, তারপরে আমি একটু আমার মতো করে বলি। আচ্ছা, বাজেটকে আমি যদি ডিফাইন করি, প্রথম ডেফিনেশন কি দেখেন, বাজেট ইজ এ, আপনাদের সব দিয়ে দিব, এটা আমি চিন্তা করেন না, আমি এখানে ডিটেল ফিগার সহ আছে। বাজেট হচ্ছে এই যে, বাজেটের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে এইটা, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ওয়ার ইটস ইন্টেন্স টু গো, একটা অর্গানাইজেশন কোথায় যেতে চায়, অবজেক্টিভ একটু আগে দেখালাম, গোল ইনস্পিরেশন, সেটা অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে, এবং এই প্ল্যান অনুযায়ী কোঅর্ডিনেটেড ওয়েতে আপনি যখন বাজেট সেট করবেন এবং কন্ট্রোল মেকানিজম সেট করবেন, এই প্রসেসটাকে বাজেট বলা হয়, পুরোপুরি বাজেট বলা হয়। এন্ড বাজেট করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় দেখেন, এই যে চ্যালেঞ্জটা হচ্ছে এইটা, এই জায়গাটাতেই আমি দেখাই দিব যে বাজেটের চ্যালেঞ্জ কোথায়। একটা অর্গানাইজেশন ওনাররা, যেমন আমি যদি বিশ্লেষণকে দেখতে চাই যে না আমি এটা 500 কোটি টাকার টার্ন ওভারের কোম্পানি হবে, এখন কোশ্চেন হচ্ছে এইটা কি রিয়েলিস্টিক নাকি রিয়েলিস্টিক না, আমাকে বুঝতে হবে। তো বাজেট করাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা অ্যাসপায়ারেশন বা গোল ইজ সো হাই, বাট যখন বাজেট আপনি তৈরি করবেন, আপনি যখন এটা বাজেট ম্যানেজার বা বাজেট কন্ট্রোলার, তখন আপনাকে রিয়েলিস্টিক হইতে হয়। আমাকে কেউ একজন বলেন তো যে আমি যদি খুব বড় সেলসের থেকে অনেক বড় ডেটা পাই এবং সে অনুযায়ী যে বাজেট তৈরি করি আর 50% অ্যাচিভ হয়, তাহলে কি কি প্রবলেম হতে পারে, কেউ একজন বলেন তো, হোয়াট উইল বি দ্য প্রবলেম, কি কি মানে পটেনশিয়াল প্রবলেম হতে পারে। আমি ডিটেল যাওয়ার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমি ধরলাম যে আমি এই বছর 5,000 কোটি টাকার মানে বাজেট করলাম, কিন্তু আমি অ্যাচিভ করতে পারলাম 2,500 কোটি টাকা, কি কি প্রবলেম হইতে পারে? একটা অপারেটিং কস্ট, তো আমার একটা ফিক্সড কস্ট আছে, সেই ফিক্সড কস্টটা তো আমার হয়ে গেল, মানে ভ্যারিয়েন্স এখন না ফিক্স কস্ট তো আগেই করে ফেলছেন, ধরেন ফিক্স কস্ট দুইটা পার্ট আমি দেখাবো একটু পরে, আপনি পার্সোনালি রাইট করছেন। প্রথম যে সমস্যা হয়, আমি একদম একটা গ্রুপ অফ কোম্পানিজের 11 বছর 10 বছর বাজেটে একদম ফুল কাজ করার রিয়েলিস্টিক সমস্যাটা আপনাকে বলি। সমস্যা হয় ধরেন বছরের, আমি ওইখানে একটা একটু আগে যেখানে দেখাচ্ছিলাম বাজেটটা, আমরা যে অর্গানাইজেশনে কাজ করতাম ওই অর্গানাইজেশনের বাজেট ইয়ার ছিল হচ্ছে প্রথমে আপনার জানুয়ারি ডিসেম্বর, পরে এটা ভেঙে জুলাই টু জুন করছিলাম। তো যাই হোক, এটা কোনো ইস্যু না, জানুয়ারি ধরেই আমি আলাপ করি। তো জানুয়ারি যদি হয় তার ফাইন্যান্সিয়াল ইয়ার, যে প্রবলেমটা হয় আমরা কাজটা শুরু করি হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরে। এখন এই আগস্ট বা সেপ্টেম্বরে যখন আমরা করি, যখন বাজেটের আলোচনা শুরু করি, তখন সেলস টিম এত এনথুজিয়াস্টিক থাকে, তারা বলে যে এত এত করব, কারণ বাজেটের সবচেয়ে দুটো জনপ্রিয়তম ভার্সনের ভিতরে একটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেট। এটা শুনেছেন কি ইনক্রিমেন্টাল বাজেট? ইনক্রিমেন্টাল বাজেট এই টার্মটা শুনেছেন? প্রিভিয়াস বাজেট থেকে একটা পার্সেন্টেজ বাড়িয়ে করা, সেটা ইনক্রিমেন্টাল বাজেট। এক্স্যাক্টলি। তো আরেকটা কি আছে, মেইন বাজেটটা কি, যেটা হচ্ছে এটা তো একটা সস্তা বা সহজ। আরেকটা কি বলে, আরেকটা বাজেটকে কি বলে কাইন্ডলি? যেটা হচ্ছে আমরা শিখবো মূল যে বাজেট, সেটা কি বলেন? সেটাকে বলা হয় জিরো বেস বাজেট। তাহলে বাজেট আসলে দুইটা, একটা সহজ বাজেট, যেমন আমি বলি গত বেশ কয়েক বছর এক সময় শুধুমাত্র সাইফুর রহমান সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট দেখে বায়াস হয়ে কথাটা বলছি না, সাইফুর রহমান সাহেবের সময় এই ধরনের উচ্চাভিলাষী বাজেট সাধারণত উনি অ্যালাউ করতেন না, তারপরেও পলিটিক্যাল প্রেশারে উনি অনেক সময় কম্প্রোমাইজ করেছেন। কিন্তু আমরা যে বাজেটটা করি না, আমরা তো বাজেট করি হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের বাজেটের প্রক্রিয়া কি, আমরা আগে দেখি যে কি আয় করতে পারি, সেই আয়ের সাথে সঙ্গতি রেখে আমরা হচ্ছে ব্যয় করি। আর গভর্নমেন্ট বাজেটের নিয়ম হচ্ছে আগে আপনি ব্যয়ের বাজেট ঠিক করেন যে কতটুকু আপনি ব্যয় করবেন, সেই ব্যয়ের অনুযায়ী কালেকশন করেন। যেমন গভর্নমেন্টের গত কয়েক বছরের যদি 10 বছরের বাজেট দেখি, সেখানে বাজেট হচ্ছে প্রতি বছর ইনক্রিমেন্ট করে করে
আপনার কয়েক শতগুণ, মানে এই দেশ সৃষ্টি হওয়ার পরে গত বাজেট ছিল প্রায় 8,00,000 কোটি টাকা। এখন এই 8,00,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেটের দেখবেন যে আপনার একমাত্র এনবিআর থেকেই কালেকশন হয় রাফলি 55%, 55 থেকে 56% এনবিআর থেকে হয়, যেটা আমাদের উপরে প্রেসার দিয়ে বিভিন্নভাবে কালেক্ট করা হয়। এর বাইরে মূলত ব্যাংক চ্যানেল থেকে লোন নেয়া এবং ফরেন লোন নেয়া এবং সঞ্চয়পত্রের মাধ্যমেও আমাদের থেকে লোন নেয়া। তার মানে আপনার একটা এমন বাজেট অপটিমিস্টিক করা হয় যেখানে আপনার 60% শুধু আপনার এনবিআর থেকে, তাও এনবিআর এর কালেকশনের 80% করা অনেক কঠিন হয়ে যায়। তার মানে এই যে উচ্চাভিলাষী বাজেট করা হয়, এর ফলে কিন্তু আমাদের পার ক্যাপিটাল ঋণ অনেক বেড়ে গেছে। সিমিলারলি যখন আমরা প্রাইভেট অর্গানাইজেশনে এরকম বাজেট সেট করি, তখন সেলসের লোকজন আমাদের অনেক কিছু বলে। প্রবলেম হয় কি, যখনই তারা বলে যে সেলস এবছর ছিল 100 টাকা, আমি নেক্সট ইয়ারে 140 বা 150 করবো, এইটার কিন্তু প্রিকন্ডিশন থাকে। প্রথম প্রিকন্ডিশন দেয় হচ্ছে তাদের এত % লোক বাড়াতে হবে, তারা বলে যে আমার এতগুলো লোক নিতে হবে। তাহলে আপনি বাজেট তাদের কথা শুনে যদি খুব বেশি অপটিমাইজ হয়ে অ্যাপ্রুভ করে দেন এবং সে অনুযায়ী ম্যান পাওয়ার নিয়ে নেন, তাহলে এইটা হচ্ছে ওপেক্সে আপনার ক্ষতি হবে। আর একটু আগে আমাদের ফারুক ভাই যেটা বলছিলেন, সেইখানে যেটা একটা আছে, সেটা হচ্ছে যে ফিক্সড কস্ট তো সাধারণত রিমেইনিং একটা অ্যাক্টিভিটিস পর্যন্ত ফিক্স। তার মানে ওইখানে আসলে ফিক্সড কস্টে অ্যালোকেশন হয়। আমি যদি ধরে রাখি একটা ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি আছে 10 লাখ ইউনিট প্রডিউস করা পার মান্থ, আমি ধরলাম এটা লাইটিং ফ্যাক্টরির পার মান্থ আপনার লাইট প্রডিউস করার সক্ষমতা 10 লাখ। তাহলে এই বছর যদি আমি 5 লাখ টার্গেট নিই, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, এখানে কিন্তু আলটিমেটলি আমি 10 লাখ পর্যন্ত কোনো ইনক্রিমেন্টাল ফিক্সড বাজেট হবে না, ক্যাপেক্স বাজেট হবে না। খেয়াল করছেন? মানে একটা রিমেইনিং অ্যাক্টিভিটিস পর্যন্ত কিন্তু আমরা আপনার হচ্ছে ফিক্স থেকে যাবে। তার মানে আমি যে ফ্যাক্টরি সেট আপ করি, নিশ্চয়ই আমি একটা প্রভিশন রাখি যে আগামী 5 বছরের গ্রোথকে অ্যাকোমোডেট করব, এরকম প্ল্যানিং করে আমরা সেট করি। তার মানে আমার কারেন্ট সেল যদি হয় 5 লাখ, আমি 10 লাখের ক্যাপাসিটি নিয়ে শুরু করি। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে 10 লাখ পর্যন্ত আমার ফ্যাক্টরি এক্সপানশন লাগে না, নতুন লাইন অফ মেশিনারিজ লাগে না। সেক্ষেত্রে ফিক্সড কস্টের ইম্প্যাক্টটা অতটা হয় না। ফিক্সড কস্টের কি হয়, অ্যালোকেশন। ধরেন আপনি যদি, আমি একটু গত কয়েক ক্লাসে শুভ ভাই দেখিয়েছে, বাট আমি আবার রিপিট করবো আমার মতো করে আমি বলবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো কস্টের কম্পোনেন্ট ধরি, তখন আমরা 3টা জিনিস পাই। একটাকে বলে ফিক্সড কস্ট, একটা সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই 3টা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন? ফারুক সাহেব উনি বোধহয় উনি যেহেতু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, উনি বলতে পারবে। উনি ছাড়া অন্যরা বলতে পারবেন যে হোয়াট ইজ ফিক্সড কস্ট, হোয়াট ইজ সেমি ফিক্সড অথবা সেমি ভেরিয়েবল, হোয়াট এভার দ্য কেস, আর একটা হচ্ছে ভেরিয়েবল। এটা মানে কি বলেন? অন্যরা কেউ একজন বলেন। অন্যরা না পারলে উনি বলুক, সমস্যা। জি স্যার, মানে ভেরিয়েবল কস্ট হলো পার ইউনিটে যেটা ভ্যারি করবে সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলবো। আর সেমি ভেরিয়েবল স্যার আসলে একটা সার্টেন লেভেল পর্যন্ত এটা ফিক্স থাকবে, এরপরে যদি হয় সেই ক্ষেত্রে এটা ভেরিয়েবল হয়ে যাবে। আর ফিক্স তো স্যার এটা পিরিয়ডিক্যাল। আচ্ছা, এখানে ভেরি গুড। আমিরুল ইসলাম, আপনি কি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের ভাই? জি ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এই যে বললাম যে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল আর একটা ফিক্সড, এর সাথে আরো একটা টার্ম আছে, এটাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট আর প্রোডাক্ট কস্ট। এটার সাথে একটু মিল আছে, আমি বুঝাই দিই। এইগুলো কি শুভ ভাই, যারা আগের ক্লাসগুলো নিয়মিত করছেন, শুভ ভাই কি পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট, ভেরিয়েবল, ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল এগুলো তো বলছেন না? এগুলো কি আলাপ হয়ে গেছে সব, নাকি কোনো আপনাদের ভিতরে কনফিউশন আছে? না স্যার, এগুলো আলাপ করেছেন স্যার, আলাপ করেছেন। ও গুড, তাহলে তো হয়ে গেছে। তারপরে আমি আমার মতো করে আমাদের কিছু আপনাদের আরো ডিটেইল কিছু ভিডিও কন্টেন্ট আছে আর কিছু মানে ডকুমেন্ট আছে, শুভ ভাই যেটা দিয়েছে থেকে এডিশনাল আমি দিয়ে দিব, অসুবিধা নেই। এখন শুধু এটুকু বুঝি যে যেটা ফিক্সড ওইটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস পর্যন্ত ফিক্সড। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে আপনি একটা ফ্যাক্টরি সেট আপ করলেন, কারেন্টলি আপনি 2 লাখ পিস করেন আর 1 লাখ পিস করেন, ফ্যাক্টরির ক্যাপাসিটি তৈরি করেছেন হচ্ছে 10 লাখ পিস। এই 10 লাখ পিস প্রোডাকশন পার মান্থ ইজ এ ফিক্সড কস্ট আপ টু 10 লাখ। তাহলে 10 লাখ, তাহলে এখন যদি এই 10 লাখ
পিস খরচ করার জন্য যদি 10 লাখ টাকা হয়, অর্থাৎ ফ্যাক্টরি সেট আপ করছেন 10 লাখ পিস তৈরি করবার জন্য, একটা মেশিন সেট আপ করছেন যার খরচ 10 লাখ টাকা, তাহলে এখন আপনি যদি এক ইউনিট প্রোডাক্ট করেন, এক ইউনিট প্রোডাক্ট তৈরি করে যদি মার্কেটে বিক্রি করেন, তাহলে ওর ফিক্স কস্ট পার ইউনিট হচ্ছে 10 লাখ টাকা। 2 ইউনিট করলে 5 লাখ টাকা, 3 ইউনিট করলে 2.5 লাখ টাকা, 4 ইউনিট করলে 3 ইউনিট করলে 3,33,000 টাকা, 4 ইউনিট করলে 2.5 লাখ টাকা পার ইউনিট, 5 ইউনিট করলে 2 লাখ টাকা পার ইউনিট। তার মানে ফিক্স কস্টটা ইজ বেসিকলি একটা অ্যামাউন্ট ফিক্স ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাক্টিভিটিস, এটা ফিক্সড। আর ভ্যারিয়েবল কস্ট সিম্পল, একটু আগে যে ভাই বললেন যে আমি যদি একটা বটল বানাই, এই বটলের মেশিনারিজ, একটা বটল দেখতে পাচ্ছেন আপনি, এই বটলের মেশিনারিজ এর কস্টটা অ্যালোকেটেড হবে, বাট বোতলের ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে ভিতরে পানি, পার ইউনিটের এই প্লাস্টিক, এই যে এই বোতল, কর্ক, লেভেল, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আর ফিক্স কি? যে মেশিনে, যে মোল্ডিং মেশিনে এই বোতলটা তৈরি করা হয়, এটা একটা ফিক্স খরচ অ্যালোকেশন হয়। আর এই পানিটা যে আপনার পিউরিফাই করে, এইটা বিভিন্ন স্টেজে যে শোধন করা হয়, পরিষ্কার করা হয় এবং এর ক্লোরিন অ্যাড করে এটা করা হয়, সেটা হচ্ছে মেশিনগুলো হচ্ছে ফিক্সড। তারপরে ওই ফ্যাক্টরির ল্যান্ডটা ফিক্সড, ফ্যাক্টরির বিল্ডিং ফিক্সড, সেটা আমরা বুঝতে পারছি। তা সমস্যা কোথায় হয়? ফিক্স কস্ট নিয়ে যেটা ফারুক সাহেব বললো, ফিক্স কস্ট নিয়ে প্রবলেম হয় না। প্রবলেম কোথায় হয়? যখন আপনি আনরিয়ালিস্টিক ওভার এস্টিমেটেড সেলস টার্গেট নেন, সে অনুযায়ী ম্যান পাওয়ার হঠাৎ করে বাড়ানো হয়, পরবর্তীকালে এটা গলার কাটা হয়ে যায়। বোঝা গেল বাজেটের প্রথম, মানে অপটিমিস্টিক বাজেট করলে প্রবলেমটা কি? ক্লিয়ার? কিন্তু আমার একটা জিনিস জানার আছে, হ্যাঁ, মানে এটা প্র্যাকটিক্যাল, আমি একটা বিজনেস আমি দেখতেছি, হ্যাঁ, সরাসরি। কিন্তু যেহেতু ওই মানে এটা হচ্ছে ইনভায়রনমেন্টাল প্রোডাক্ট, হঠাৎ জানুয়ারির মাঝে আমাকে দায়িত্ব দিয়েছে পুরো, কিন্তু আমি গিয়ে দেখলাম যে অ্যানুয়াল বাজেট যেটা করছে, হ্যাঁ, সেখানে দেখতেছি যে প্রোডাক্ট ওয়াইজ যে বাজেট করছে, আসলে তার 50% প্রোডাক্টই আমার প্রোডাকশন হয়নি এবং ওটার ডিমান্ডও নাই, কিন্তু ওইটাকে বেস করি কিন্তু এওপি করছে, অ্যানুয়াল বাজেট করছে, মান্থলি বাজেট করছে, অর্থাৎ অ্যানুয়াল বাজেট করছে। তাহলে এই জায়গাগুলোতে যখন দেখা যাচ্ছে যে যেখানে 10 লাখ পিস তৈরি করার কথা ছিল, সেই প্রোডাক্টটা দেখা যাচ্ছে 2 লাখ পিস হয়েছে, ঠিক আছে, মানে আমার ক্যাপাসিটি কিন্তু 10 লাখের উপরই ছিল। এই যে মানে তাহলে এই বাজেটটা কিভাবে করা উচিত ছিল, মানে এই কনফিউশন গুলো আমার ভিতরে, আমি এটা করিনি তো আমার ভিতরে কনফিউশন অ্যারাইজ করছে। আমি যদি এমপি করতাম তাহলে কিভাবে করতাম? এটাই দেখেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বাজেট করি, কিন্তু বাজেটের এবিসিডি না করে বাজেটে যাই। আমি এই যে স্লাইডটা টেনে যাব, আপনার কোশ্চেনটা এই আরো ধরেন আধা ঘন্টা পরে আপনি আপনার কোশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। আপনি কোশ্চেনটা ধরে রাখেন। আপনি যেটা বলছেন এটা সব অর্গানাইজেশনের কমন ফেনোমেনা। আপনার তো হয়তো ইউনিট কম, এসকিউ আছে না, এসকিউ তো বুঝেন। ধরেন লেটস সে ফ্যান তৈরি করলাম, ফ্যানের 48 ইঞ্চি, 56 ইঞ্চি, 24 ইঞ্চি, এটা যেমন এসকিউ ভেরিয়েন্ট। আর একটা ভেরিয়েন্ট হইতে পারে প্রিমিয়াম প্রোডাক্ট, ইকোনমিক প্রোডাক্ট, এরকম ডিফারেন্ট এসকিউ হয়। এখন আমি যে অর্গানাইজেশনের বাজেটের চ্যালেঞ্জের বলছিলাম, সেখানে এসকিউ ছিল শুধু লাইটিং প্রোডাক্টের এসকিউ ছিল মোর দ্যান আপনার হচ্ছে 50 এসকিউ। সুইচ সকেট অ্যাক্সেসরিজের ছিল প্রায় 80 এসকিউ। তারপরে আপনার ফ্যানের এসকিউ ছিল এরকম 8-10টা। সো এখানে প্রবলেমটা কি হয় জানেন? আপনি যখন বাজেটের বিভিন্ন জায়গা থেকে ডেটা আনেন, প্রবলেম হয় কি, সেলসের লোকজনের সবচেয়ে ইন্টারেস্টিং, এটা সেলসের লোকজন দোষ দিব না, সেলস মার্কেটিং এর একটা ব্লেন্ড দরকার হয়। প্রবলেমটা কোথায় হয়? ধরেন আমি যখন মান্থলি টার্গেট ঠিক করি, তখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট লাইন আছে 3টা, এসকিউ আছে ধরেন 200টা। আমি তো আর থাম ধরে এটাকে বাজেট করতে পারবো না। আমি প্রতিটা কি করব, আমার ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, লেটস সে 1000 ডিস্ট্রিবিউটর বা 1000টা আমার কর্পোরেট ক্লায়েন্ট, সেই 1000 জায়গার এই মানে আপনি যদি ইনক্রিমেন্টাল বাজেট করেন, তাহলে গতবারের সাথে সবগুলোর একটা গণহারে 15-10% গুণ করে করে ইকুয়াল একটা অ্যারিথমেটিক্যাল। এই যে ধরেন আপনার প্যারাডাইম শিফট হচ্ছে, ব্যবসা যে এক জায়গায় থাকছে না, ব্যবসা যে প্রতিনিয়ত, এখন আপনি ইনক্রিমেন্টাল করলে তো একটা গতানুগতিক অ্যারিথমেটিক্যাল এক্সারসাইজ করলেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে বাজেটের কুইক রিভিউ হচ্ছে টপ লাইন সেট করতে হবে, রেভিনিউ, তারপরে কস্ট অফ রেভিনিউ, তারপরে হেড কাউন্ট এবং অপারেটিং এক্সপেন্ডিচার। সহজে যদি বলি, আমি আরো ডিটেইলে ফরম্যাট আপনাদেরকে দেখাবো, বাট আপাতত পার্টিসিপেন্ট ক্যান সি ইউর স্ক্রিন। আচ্ছা, এতক্ষণ দেখতে পারেন, এখন কি আমার স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে দেখেন, এরপর আসেন আপনি। প্রবলেম হচ্ছে আপনার
এইটা স্টার্ট করার আগে আপনাকে মাথায় রাখতে হবে, মুখস্থ মাথায় ঢুকায় ফেলতে হবে যে বাজেট সাকসেসফুল করতে গেলে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে মুভ আপ অ্যান্ড টু দ্য রাইট, অর্থাৎ আপনাকে অলওয়েজ, এটা হচ্ছে ওয়ারেন বাফের ফর্মুলা, আপনি ডিগ্রোথ বিজনেস রেখে বাজেট করলে সেই বাজেটকে আসলে বাজেট বলা যাবে না। তার মানে একটু আগে আমি যে আমাদের এই যে ফারুক আহমেদ ভাই এবং আমি যে ডিসকাশন করছিলাম, উনি বলছিলেন যে ওনার 50% টার্গেট অ্যাচিভ হয় নাই। এটা করতে যে ওনার যেমনি ধরেন ফ্যাক্টরি ক্যাপাসিটির অ্যালোকেশন অফ পার ইউনিট কস্ট বেড়ে গেছে, যেহেতু আপনার ওনার এক্সপায়ার ক্যাপাসিটি রয়ে গেছে, অনেক ক্যাপাসিটি রয়ে গেছে, তারপরেও তারা যে বাজেট ধরেছে 50% অ্যাচিভ করছে। তো ফলে এটা যেমনি একটা প্রবলেম, কিন্তু ওভার টাইট হয়ে আপনি কখনোই গত বছর থেকে আপনার নেগেটিভ ডিগ্রোথ নিয়ে বাজেট করলে সেই বাজেটটা আসলে নর্মাল বাজেট বলা যাবে না। এই বাজেটটা এক্সট্রিমলি হইতে পারে, যেমন কোভিড এর সময় যদি কেউ বাজেট করতো, কোভিড প্রলং হয়েছে 2-3 বছর, কোভিড মহামারী, এই ধরনের হলে ডিফারেন্ট কেস, আদারওয়াইজ এটা অ্যালাউড না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং স্টার্ট ফ্রম স্মল এবং সিম্পল। আমি আপনাদের যে এক্সেল ফরম্যাটটা দিব, দেখবেন যে কত ইজি করে করা। হ্যাঁ, কিপ পিপল ইনফর্ম, এবং আপনাকে অলওয়েজ একটা, আপনি অ্যাকাউন্টস ফাইন্যান্স চাকরি করেন, আপনি বাজেট করে কমিউনিকেটেড করলেন না, তাহলে হলো না। তার মানে সবাইকে এঙ্গেজ করতে হবে। তাহলে কিভাবে হবে, এইটা কারা কারা ইনভলভ হবে, আপনি এইটা আজকে মাথায় ঢুকায় ফেলেন যে আপনাকে আসলে বাজেট করতে গেলে আপনার বাজেট ওনার সাধারণত ফাইন্যান্স কন্ট্রোলার বা সিএফও হয়, এবং জেনারেল একটা গাইডলাইন সেট করতে হয়, একটা ক্যালেন্ডার সেট করতে হয়। আমি দেখাবো কিরকম, মানে অ্যাজ এ মানে 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 এটাকে বোর্ডের সাথে কমিউনিকেট করতে ওভারঅল একটা ওনারশিপ থাকতে হয়, অর্থাৎ বাজেটের ওনার, বাজেট ওনার নামে একজন থাকতে হয়। কারণ কোনো কাজ যদি কারোর না থাকে, তাহলে মানে সবাই যদি সব কাজ করে, তাহলে কিন্তু এটা কারো কাজ নয়। আর ডিভিশনাল হেডকে এনগেজ করতে হয়, অর্থাৎ আমি যে অর্গানাইজেশনে কাজ করছিলাম সেই অর্গানাইজেশনে কতগুলো ডিপার্টমেন্ট ছিল আমি বলে বুঝাই আপনাদেরকে। প্রথম হচ্ছে ডেফিনেটলি সেলস, দেন সেলসকে ফ্যাসিলিটেট করার জন্য সেলস অ্যাডমিন, দেন এইচআর, অ্যাডমিন, ফ্যাক্টরি, এজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা R&D একটা ডিপার্টমেন্ট ছিল, মার্কেটিং আলাদা, তারপরে হচ্ছে ডেফিনেটলি অডিট আলাদা, অ্যাকাউন্টস আলাদা। হ্যাঁ, তারপরে এই মোটামুটি রাফলি এই ডিপার্টমেন্টগুলো ছিল, আমি যদি ভুল না করি এইগুলোই ছিল ডিপার্টমেন্ট। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে না পারেন তার বাজেটের জন্য, তাহলে আপনি আসলে কোনোদিনই সাকসেসফুল হবেন না। তো সেই জন্য আপনার একটা টিমটাকে সেট করতে হবে এবং স্পেসিফিক বাজেট রিকোয়েস্ট পাঠাইতে হবে। আর আপনাকে একজন কোঅর্ডিনেটর, আপনি সিএফও হলে বা আপনি হেড অফ ফাইন্যান্স হলে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার লাগবে, ম্যানেজার, যিনি হচ্ছে কম্পাইলেশন করবে। আমাদের যে কস্টিং টিম ছিল 3 জন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ছিল, তাদের কাজ ছিল সেই ফরম্যাটগুলো আপনাদের দেখাবো একটু পরে, যে ওই রকম ফরম্যাটটা আমরা ডেভেলপ করেছি দিনের পর দিন খেটে। বাট এত ইজি ফরম্যাট যে কোনো ডিপার্টমেন্টকে দিলে যদি ইউনিফর্ম, মানে ডিপার্টমেন্টাল বাজেটগুলো ফরম্যাটকে আমরা বলেছি ভাই ফরম্যাট তুমি হাতে দিবা না, আমি যে ফরম্যাটে দিয়েছি সেই ফরম্যাটে তোমার জিনিসগুলো ঢুকাই দিবা, ফলে এই কম্বাইনেশন মানে কম্পাইলেশন করে একটা জায়গায় আনা আমাদের সহজ হতো। যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা কাস্টমাইজ করে করে তার মতো এক্সেল ঘুরে ফেলে, তাহলে কিন্তু আমাদের এটা আবার রিওয়ার্ক করতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখেন আপনার বাজেটে, ওয়াই ডু ইভেন নিড এ বাজেট, কেন বাজেট, এটা অলরেডি শুভই বলছে, বলার দরকার নেই। তারপরে আমি বলি যে এটা হচ্ছে অ্যাচিভ ফাইন্যান্সিয়াল টার্গেট, একটা হচ্ছে সেলস বাড়াইতে হবে, কস্ট কমাইতে হবে, এটা মোট কথা। আর সেলস বাড়ানো আর কস্ট কমানোর ফলে একটা জিনিসকে ইন্ডিকেট করে, এটা বলতে পারেন যে কি, একটা বিজনেস করবার যে গোল বা অ্যাসপাইরেশন, নাম্বার 1 বা একমাত্র বা প্রথমতম গোল কি হইতে পারে? একজন ফাইন্যান্সের সিএফও অথবা সিও কে যদি একটা ওনাররা বোর্ড মিটিং এ বলে যে ভাই আপনি একটা গোল সেট করেন, নাম্বার 1 গোল, এটা কি হইতে পারে বলতে পারবেন কেউ? হোয়াট ইজ দ্য নাম্বার 1 গোল বা একমাত্র গোল? ফাইন্যান্সিয়াল বিজনেসটা সাস্টেনেবল করাটা কি মানে একটা গোল হওয়া উচিত না? মানে আমার যদি সেলস বাড়ানো বললে সব, মানে এমন একটা বলবো যেটা বললে সব কভার করে যাবে, একটাতে সব কভার করবে এরকম। ফাইন্যান্সিয়াল কন্ট্রোল না, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল হচ্ছে ছোট ভাগে। আপনারা যারা স্পেশালি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিএমএ বা সিএ পড়েছেন, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে বলা হয় যে ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার। তার মানে দেখেন, আপনি ওয়ারেন বাফেটের একটা ফর্মুলা আছে, সে মিটিং করে 2-3 বছরে। প্রথম ফর্মুলা হচ্ছে গত বছরের থেকে আমার অ্যাসেট কমানো যাবে না। নেটওয়ার্থ মানে কি?
টোটাল অ্যাসেট থেকে আউটসাইড লায়াবিলিটি, টোটাল অ্যাসেট থেকে আউটসাইড লায়াবিলিটি বাদ দিলে এটাকে বলা হয় ওনার্স ইকুইটি, এটাকে নেট ওর্থ বলে, হ্যাঁ, বা আপনার হচ্ছে মানে এটাই হচ্ছে মূল জিনিস। তো একটা বিজনেসের একমাত্র গোল ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য অর্গানাইজেশন। এখন দেখেন প্রফিট করা ছাড়া কোনোভাবে কি আপনি আপনার শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে পারবেন? খেয়াল করে দেখেন তো, প্রফিট করা ছাড়া। আর প্রফিট করতে গেলে আপনাকে আসলে সেলসকে বাড়াইতে হবে, অপটিমাইজ করতে হবে, এবং সেলসকে বাড়াইতে হবে এবং কস্টকে কমাইতে হবে। সো দিস ইজ দ্য, তো যদি কেউ এখন বলে যে একমাত্র গোল টু ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার, টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার মানে কি ইনক্লুডিং অল ডাইরেক্টর, সাধারণ শেয়ার হোল্ডার, যে কয়জন ওনার, মানে টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য ওনার, এটা হচ্ছে বিজনেসের প্রথম গোল। বাট ডেফিনেটলি এটা করতে গেলে আনইথিক্যালি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না, এয়ার পলিউশন করতে পারবেন না, পানি পলিউশন করতে পারবেন, তাহলে তো আপনি লং টার্ম টিকবেন না। এখন যে IFRS S1 S2 আসছে, সাস্টেনেবল রিপোর্টিং, আপনি প্রফিট করতে যায় যদি মানুষে আটকায় ফেলেন, যেমন ধরেন ওই যে আমি এই যে একটা কোম্পানি আছে, ওর নাম হচ্ছে আরেকজন, এই পার্টেক্সে হাসেম সাহেব না, আরেকজন হাসেম সাহেব আছে, ওনার নামটা হচ্ছে আমি ভুলে গেলাম, ওনারা হচ্ছে করে সজীব কর্পোরেশন। সজীব কর্পোরেশন করোনার ভিতরে প্রোডাকশন ঠিক রাখার জন্য তারা হচ্ছে তাদের ওয়ার্কারদের ফ্যাক্টরির ভিতরে রাখতো। এখন কাজটা করছে কি, যাতে করে না বাইরে যেতে পারে মানুষ বারবার, বা বারবার বাইরে গেলে তো মাস্ক স্যানিটাইজেশন লাগে বা বাইরে যায়, এই জন্য ফ্যাক্টরি গেটে তালা লাগিয়ে দিয়েছে। তারপরে ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে এবং অনেক লোকজন মারা গেছে। সো এইটা চরম আনএথিক্যাল। সো ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার করবেন, কিন্তু উইদাউট কম্প্রোমাইজিং দ্য উইদাউট কম্প্রোমাইজিং দ্য স্টেক অফ দ্য স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না, লেবারদের টাকা মারতে পারবেন না, এয়ার পলিউশন করতে পারবেন না, আপনার এমপ্লয়ীদের টাকা মারতে পারবেন না, ঘুষ দিতে পারবেন না, ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না। এই সব কিছু না করতে পারার এইটাকে বলা হয় সাস্টেনেবল রিপোর্টিং, যেটা এখন GRI, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ, S1 S2, IFRS এর দুটো নতুন IFRS আসছে, IFRS S1 এবং S2। সো ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন যে এই ডিসকাশন লোকাল কোম্পানির জন্য খাটবে না, অবশ্যই খাটবে। একটা ছোট্ট উদাহরণ দেই, দেখেন রানা প্লাজা যখন আসলো, রানা প্লাজার আগে কিন্তু আপনার বাংলাদেশে একটা 2000 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট বা 500 স্কোয়ার ফিটের একটা বাসা বাড়িতে কয়েকটা মেশিন বসিয়ে দিয়ে আপনার গার্মেন্টস প্রোডাক্ট করে এক্সপোর্ট করা হতো। রানা প্লাজা ধসার পরে মানে আংটার যে এটাকে বলে হচ্ছে অ্যাকর্ড যে কাজটা শুরু করলো, এখন নাম চেঞ্জ হয়ে গেছে। তারা বলতেছে যে ভাই যেন তেন ভাবে প্রোডাক্ট করলে হবে না, তুমি বাচ্চাদের, ছোট বাচ্চাদের যাদের আন্ডার এজ তাদেরকে প্রোডাকশন করতে পারবে না, হেলথ ঠিক রাখতে হবে, সবকিছু। সো এটার মানে হচ্ছে সাস্টেনেবল রিপোর্ট। তো আপনাকে ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার বা ওনার করবেন, কিন্তু উইদাউট কম্প্রোমাইজিং দ্য এনভায়রনমেন্ট। সো নাম্বার 1। সেকেন্ড হচ্ছে গাইড ইনভেস্টরদের কিন্তু গাইড করে। কিভাবে গাইড করে? অ্যান্ড শো প্রোগ্রেস এগেইনস্ট দ্য প্ল্যান অফ প্রেডিক্টিভিটি। তার মানে আপনি কতটুকু বাজেট করছেন, বাজেট কত ছিল, অ্যাকচুয়াল কতটুকু, ভ্যারিয়েন্স কতটুকু, এটা টাইম টু টাইম ওনারা বুঝতে পারে। সো ওনারা এখান থেকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে। আমরা জানি, আপনারা নিশ্চয়ই শুভই বলছে, বাট তারপরেও বলি, একটা অর্গানাইজেশনে কতগুলো সেন্টার থাকে কেউ বলতে পারবেন? একটু রিপিট হচ্ছে আজকে ক্লাসটা, যেহেতু মানে আমি আমার মতো করে তো আগাবো, আরো 6টা ক্লাস পাবেন। এটাকে বলে কতগুলো সেন্টার আছে, রেসপন্সিবিলিটি সেন্টার, বলতে পারবেন? হাউ মেনি রেসপন্সিবিলিটি সেন্টার্স আর দেয়ার? জি 4টা। কি কি বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিই। প্রথমটা হচ্ছে সবচেয়ে ছোট, যে ছোট না, কস্ট সেন্টার, প্রফিট সেন্টার, কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার। রাইট। কস্ট সেন্টার মানে হচ্ছে দ্য সেন্টার is basically responsible for incurring cost. যেমন ফ্যাক্টরির অপারেশন, হেড অফ ফ্যাক্টরিকে আপনি বলতে পারেন, একটা এক্সাম্পল হিসেবে বললাম, উনি একটা কস্ট সেন্টার হেড করে। অ্যাডমিন হেড ইজ এ কস্ট সেন্টার হেড, HR হেড ইজ এ কস্ট সেন্টার হেড, হ্যাঁ, CFO ইজ এ কস্ট সেন্টার হেড। তাহলে মানে এটা CFO কিন্তু একই সঙ্গে কস্ট সেন্টার, তার ডিপার্টমেন্টের রেসপন্সিবল, বাট সে আবার ওই রেসপন্সিবিলিটি সেন্টারের টপ যেটা, অর্থাৎ ইনভেস্টমেন্ট সেন্টারের সদস্য, অর্থাৎ বোর্ড অফ মেম্বারের অটোমেটিকলি সে মেম্বার। তারপরে কস্ট সেন্টার ইজ রেসপন্সিবল ফর দ্য কস্ট। তাদের কাজের অ্যাক্টিভিটিস KPI সেট হয়, হাউ টু রিডিউস দ্য কস্ট, হাউ টু অপটিমাইজ দ্য কস্ট, এটা হচ্ছে কস্ট সেন্টার।
রেভিনিউ সেন্টার কারা? সেলস এর লোকজন, সিও, হেড অফ সেলস, হেড অফ মার্কেটিং, দে আর বেসিক্যালি রেসপন্সিবল টু ইনক্রিজ দ্য রেভিনিউ। তারা কিন্তু কস্ট নিয়ে খুব ওটা বদল করে না, তাদেরকে আমাদের কন্ট্রোল করতে হয় যে ভাই তুমি সেল করতেছো কিন্তু তোমার কস্ট অফ সেলস বেড়ে যাচ্ছে, এটা কন্ট্রোল করো। তার মানে প্রোডাকশন যারা রেসপন্সিবল বা যারা সার্ভিস দিতে রেসপন্সিবল তাদেরকে কস্ট সেন্টার, যারা রেভিনিউ আনে তাদেরকে রেভিনিউ সেন্টার বলে। প্রফিট সেন্টার মানে ওই ইউনিটের সিইও, অর্থাৎ সেল করছে সেলস এর লোকজন, হেড অফ সেলস, আর হেড অফ প্রোডাকশন প্রোডাক্ট করতেছে, আর ওই ইউনিটের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, হি ইজ বেসিক্যালি দ্য প্রফিট সেন্টার। তার মানে সে কস্টকে কমাবে, রিডিউস কস্ট, অপটিমাইজ হচ্ছে সেলস, তাহলে প্রফিট বাড়বে। আর ইনভেস্টমেন্ট সেন্টার কারা? বোর্ড অফ ডিরেক্টর, সিএফও, কোম্পানি সেক্রেটারি যারা বোর্ডে বসে তারা হচ্ছে ইনভেস্টমেন্ট সেন্টার। তারা দেখবে আমার 5টা ব্যবসা আছে, একটা ব্যবসা ভালো করছে না, বা একটা ব্যবসার ফান্ড ক্রাইসিস আছে, সো অন্য ব্যবসার থেকে কোন রকম ফান্ড আমি সারপ্লাস প্রফিট নিয়ে ডিভিডেন্ড নেই বা অন্যভাবে লোন দিয়ে হোক নতুন বিজনেসকে আমি ইনভেস্ট করি, এই জন্য এটাকে বলে ইনভেস্টমেন্ট সেন্টার। সো আজকের থেকে আপনারা একদম মাথায় ঢুকায় নেবেন কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার। সো এই যে ইনভেস্টমেন্ট সেন্টারকে গাইড করা বাজেটের একটা কাজ। আর হচ্ছে রেইজ ফান্ড অ্যান্ড ডেট। আপনি অনেক সময় এই বাজেট প্ল্যানিং প্রপারলি না থাকলে ব্যাংক আপনাকে টাকা দিবে না, কারণ বাজেট ঠিক না থাকলে আপনার এক সময় আপনি ক্যাশে ক্রাইসিসে পড়ে যাবেন, আপনার ক্রেডিট রেটিং খারাপ হবে এবং ভালো করতে পারবেন না। প্লিজ, আপনি বারবার মিউট করে যাচ্ছেন। কস্ট সেন্টার তো আমরা বুঝি যেগুলো আসলে কস্ট রিলেটেড বা কস্ট অপটিমাইজেশনের জন্য যেগুলো আসলে কাজ করে, কিন্তু প্রফিট সেন্টার হচ্ছে যে মানে ওটা যদি একটু ইলাস্ট্রেট করতেন, যেমন সিইও, সিএফও বলতেন, আরো কি কি ক্রাইটেরিয়া আছে বা আরো কি কি আছে, ক্যাটাগরি আছে? আমি আপনাকে সিএফও কিন্তু প্রফিট সেন্টার বলি না, প্রফিট সেন্টার বলছি এসবিও, একটা বিজনেস ইউনিট। তো মূলত যিনি হচ্ছে কস্টের জন্য রেসপন্সিবল, যিনি খালি কস্ট কমানো বা কস্ট অপটিমাইজেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং হেড অফ ফ্যাক্টরি, হেড অফ এইচআর, হেড অফ ফাইন্যান্স, এইএসপি কে এটাকে বলা হয় কস্ট সেন্টার। বা আপনি কস্ট সেন্টারকে ভাগ করে একটা ফ্যাক্টরিকে করতে পারেন, ইভেন একটা ডিপার্টমেন্টকে করতে পারেন, এটা কস্ট সেন্টার বলে। কস্ট সেন্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একরকম, আর আমরা এসিপিতে যখন কস্ট সেন্টার করি বা কস্টিং এর সময় মানে যেটাকে বলে এবিসি মানে অ্যাক্টিভিটি বেস প্ল্যানিং এর সময় কস্ট সেন্টার করি, বা আমরা স্ট্যান্ডার্ড কস্টিং যখন সেট করি হচ্ছে অর্গানাইজেশন, তখন কস্ট সেন্টার ডিফারেন্ট হয়। বাট এই বাজেট পারপাস কস্ট সেন্টার মানে হু ইজ রেসপন্সিবল ফর কস্ট। আর রেভিনিউ মানে যিনি সেলস করে, যেমন সেলসের লোক এবং মার্কেটিং এর লোক, মূলত এরাই হচ্ছে, এবং সেলস অ্যাডমিন টু সাম এক্সটেন্ট, এরা হচ্ছে মূলত রেভিনিউ সেন্টার বলে, যারা রেভিনিউ জেনারেট করে। আর প্রফিট সেন্টার মানে যিনি হচ্ছে হেড অফ দ্য বিজনেস, এটা হইতে পারে এসবিও হেড বা সিইও অফ দ্য বিজনেস। উনি দেখে যে কিভাবে আমি সেলস বাড়াবো কিন্তু খরচ আমার ওই রেশিওর জন্য না বাড়ে, মানে সেলসে যে গতিতে বাড়বে সেই গতিতে যদি, যেমন আমি একটা সিম্পল আপনাদের এক্সাম্পল দিই। নর্মালি একটা প্রতিষ্ঠানের, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা প্রতিষ্ঠানের নেট প্রফিট যদি থাকে হচ্ছে 5%। এখন ফারুক সাহেব শুরুতে বলছিল যে ফিক্সড কস্টটা যদি আমি মানে আমার এক্সপায়ার ক্যাপাসিটি থাকে, তাহলে আমি হিসাব করে দেখেছি নর্মালি নেট প্রফিট 5%, কিন্তু ব্রেক ইভেনের পরে প্রতি 100 টাকা সেল করলে 15% সরাসরি কন্ট্রিবিউশন মার্জিন যোগ হয়। কেন? বিকজ তখন ব্রেক ইভেনের পরে আর ফিক্সড কস্টে অ্যালোকেশন হয় না। তো একটা টার্ম বললাম কন্ট্রিবিউশন মার্জিন, এটা ফারুক সাহেব ছাড়া অন্য কেউ বলতে পারবেন? হোয়াট ডেফিনেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন? এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাজেটে। কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। এটা স্যার সেলস মাইনাস ভিসি। সেলস মাইনাস আপনারা মানে সেলস মাইনাস ভিসি মানে হচ্ছে মানে সেলস বা রেভিনিউ থেকে যদি আপনি ভেরিয়েবল খরচ বাদ দেন, তাহলে ভেরিয়েবল খরচ বাদ দিয়ে আপনার হচ্ছে না এটা হ্যাঁ মানে সেলস থেকে মানে রেভিনিউ থেকে যদি আপনি প্রথম বাদ দেন ভেরিয়েবল খরচ, তখন সিএম কন্ট্রিবিউশন মার্জিন পাবেন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে তারপর প্রফিট পাবেন। ইউর রাইট। সো এই সিএমটা যখনই আপনি ফিক্সড কস্ট অ্যালোকেট, মানে ধরেন ফারুক সাহেবের কথা অনুযায়ী ফারুক সাহেবের ফ্যাক্টরি ক্যাপাসিটি 10 লাখ ইউনিট, উনি যখন 10 লাখ ইউনিট যখন করে ফেলবে, এরপরে ওভারটাইম করে বা বিভিন্ন মেকানিজমে কিন্তু আমি জানি যে আমরা করতে পারি, শিপ বেশি চালু করে বিভিন্নভাবে উনি স্ট্যান্ডার্ড কস্টিং ধরছিল যে আমার ফ্যাক্টরিতে সর্বোচ্চ নর্মাল ক্যাপাসিটি 10 লাখ ইউনিট পার মান্থ। তো
তো সেখানে উনি যদি টেকনিক্যালি ওভারটাইম করে হোক, মেশিন এফিসিয়েন্সি বাড়ায় হোক, আপনার লেবার এফিসিয়েন্সি হয়ে হোক, এগুলো করে করে যদি উনি 12 লাখ পিস করে, তো এডিশনাল 2 লাখ পিসের জন্য আসলে পুরো কন্ট্রিবিউশনটা তার প্রফিট। তার মানে তখন কোনো ফিক্সড কস্টে অ্যালোকেশন হয় না। এই কথাটা বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এই 5টা স্টেপ, আমি যত বাজেট যা করবো এই 5টা স্টেপ, এই 5টা স্টেপ হচ্ছে সেট দ্য ডেটস, কমিউনিকেট, রেভিনিউ প্ল্যান, হেডকাউন্ট প্ল্যান, ওপেক্স। কেমন? ধরেন সেট দ্য ডেট মানে আপনি একটা ক্যালেন্ডার বানাবেন। এই যে আমি চমৎকার একটা ক্যালেন্ডার আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এইটা আমি ধরে নিয়েছি যে কোনো মাসে, ধরেন আপনি যদি এই মাসটা, লেটস সে আপনি যদি জানুয়ারি থেকে আপনার বাজেট প্ল্যানিং হয়, তাহলে আপনি যদি শুরু করেন যে আমি এটা অক্টোবর মাস থেকে শুরু করব, আমি অক্টোবর মাসের ভিতরে ফাইনাল করব। সাধারণত অক্টোবর না করে এটা একটু টু আর্লি হয়ে যায়। আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড কাজ টাজ করে নভেম্বর মাসটা, ডিসেম্বর যদি আপনার হচ্ছে লাস্ট মাস হয়, নভেম্বরেই ইজ এ রাইট টাইম, কারণ এবিপি সাইন করি আমরা, বিজনেস সাইন করি ডিসেম্বরে যে। তাহলে প্রথম হচ্ছে প্ল্যান, রেভিনিউ প্ল্যান করবেন। এটা ধরেন আপনি এইখানে কি কাজ হবে, একটু আগে যে এখন ফারুক সাহেবের অ্যান্সারটা আমি দিচ্ছি। তো সেলসের লোকজন অপটিমাইজ বা একটা আনরিয়ালিস্টিক বাজেট দিবে, কিন্তু আপনি তাকে এরকম সুযোগ দিবেন না। এটার নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেট, সে সবসময় চাইবে এসকিউআইজ গণ একটা দিয়ে গুণ করবে, আপনি সেভাবে বলবেন না। আমি একটা এক্সাম্পল দিই, যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, সবচেয়ে বেশি সময় 10-11 বছর কাটিয়েছি, সেটার একটা এক্সাম্পল দিই। দেখেন, আমি যদি নর্মালি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি একটা প্রতিষ্ঠানের গত বছর সেল করেছি একটা ইউনিট, ধরেন লেটস সে আমি একটা জিনিস সেল করেছি, লাইট, কত 18 ওয়াটের এলইডি, আমি সেল করেছি 10 লাখ পিস। স্বাভাবিকভাবে আমি যদি এটা বলি যে 20% গ্রোথ, ওনারা খুশি হয়ে যাবে। আমি 20% করলেও 10 লাখ পিসে আমি 20% হলে 12 লাখ পিস ধরলাম। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? যদি এমন হয় যে গভর্নমেন্টের অ্যাগ্রেসিভ ইলেকট্রিসিটি জেনারেশন বা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লাইন বাড়ানো হয়েছে, মানে কাভারেজ বাড়িয়ে ফেলেছে, সো মার্কেট ক্যাটাগরি, মানে মার্কেট গ্রো করছে 50% বা 40% হইতে পারে, কিন্তু অনেক সময় হয়। আমরা বিভিন্ন বছরে দেখছি যে ইলেকট্রিসিটি, এখন তো অনেক ইলেকট্রিসিটি কিন্তু আন্ডার ইউটিলাইজ হচ্ছে, আন্ডার ক্যাপাসিটি। আমি আপনাদেরকে বলি, আমি রিসেন্টলি ইয়েতে গিয়েছিলাম, আপনার হচ্ছে ভেড়ামারা, মানে হচ্ছে কুষ্টিয়া, ওখানে দেখেছি যে আদানি যে আপনার বিদ্যুৎ ইয়েটা, ওটা পুরোপুরি চলতেছে, কিন্তু ভেড়ামারা যে আপনার মূলত যেটা হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট, মানে এটা পানি বিদ্যুতের ছিল, পানি উন্নয়ন বোর্ডের, এবং হচ্ছে অয়েল এবং অন্য যে সেটা কিন্তু বসায় রাখা হয়েছে। এটা আপনারা বুঝতেই পারেন কেন করা হয়েছে, কারণ আদানির সঙ্গে যে চুক্তি ছিল, দেশের যে ইয়েগুলো ইলেকট্রিসিটি জেনারেশনের যে ছিল, ইলেকট্রিসিটি 3টে হয়, একটা ইলেকট্রিসিটি জেনারেশন, একটা থাকে ট্রান্সমিশন, যেমন হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এটা হচ্ছে ইলেকট্রিসিটি করে, এটাকে বলে হচ্ছে ট্রান্সমিশন বলে, মানে পৌঁছায় দেয়। আর ডিস্ট্রিবিউশন মানে ওই যে আপনার RAB, রুরাল পল্লী উন্নয়ন বোর্ড, এইগুলা। তো 3 রকম হয়, একটা হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো যাই হোক, এখন আমি গত বছর 10 লাখ পিস লাইট সেল করছি, আমি 12 লাখ পিস করে খুশি হয়ে গেলাম। কিন্তু মার্কেট এক্সপান্ড হয়েছে 50%, অর্থাৎ আগে 100 পিস হলে নর্মালি আমার মার্কেট শেয়ার যদি না ছাড়ি, ধরেন এখানে কি আছে, সুপারস্টার গ্রুপ আছে, এনার্জি প্যাক আছে, প্রাণ আছে, ধরলাম ট্রান্সকম আছে, ধরেন 4টা মেজর প্লেয়ার। সুপারস্টারের মার্কেট হচ্ছে 30%, তো টোটাল মার্কেট যদি হয় হচ্ছে ধরেন 3 লাখ, সে একাই সেল করে হচ্ছে 30 লাখ হচ্ছে লাইট, তার একা সেল করে হচ্ছে 30 লাখের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ ধরলাম আমি যে আপনার 10 লাখ। এখন মার্কেট বেড়ে হয়ে গেল 30 লাখের জায়গায় 45 লাখ, আর আমি নর্মাল অ্যারিথমেটিক্যাল হিসাব করলাম যে 10 লাখ বিক্রি করছিলাম, আমি হচ্ছে এর 20% ইনক্রিমেন্ট করে আপনার 12 লাখ করব। তাহলে আপনি কি মার্কেট শেয়ার হারাবেন না গেইন করবেন বলেন তো? মার্কেট শেয়ার বুঝেন তো, টোটাল মার্কেটে আপনার শেয়ার আগে যদি 33% থাকে, এখন কি বাড়বে নাকি কমবে? কোশ্চেনটা বুঝছেন? কোশ্চেনটা বুঝেন নাই? জি, কমবে, মার্কেট শেয়ার কমবে। আচ্ছা, তাহলে আমি বাজেট করার সময় তাহলে আমি কি হলো মার্কেট শেয়ার, তো আমি কি এখন বুঝতে পারবো? এই আমি যদি নেক্সট ইয়ারের বাজেট করি, তাহলে আমি এখন কিভাবে নভেম্বর মাসে আমি কিভাবে বুঝবো যে আমার মার্কেট শেয়ার এত % বাড়তে পারে, আর যেটা পার্সেন্টেজ আমি নিব? আপনার প্রোডাক্ট কি বলেন? প্রোডাক্ট কি? আমি যেমন বললাম যে এনভায়রনমেন্টাল যে প্রোডাক্ট,
আচ্ছা আমি আপনি যেহেতু এক্স্যাক্টলি বলছেন না, আমি বলছি এটা অবশ্যই জানতে পারবেন। জানবেন কি হবে, ধরেন আপনি লেটসে আপনার গভর্নমেন্ট কিভাবে বুঝে যে হচ্ছে এই বছরের কতটুকু তেলের, সয়াবিন তেলের চাহিদা কত থাকবে, পেঁয়াজের কত চাহিদা থাকবে, এটা কিভাবে বুঝে? তাদের যে একটা, যদিও এই মেকানিজম ফুল কাজ করে না, কিন্তু স্ট্যাটিস্টিক যে ইনস্টিটিউট আছে ওখানে কিন্তু আমাদের গ্রোথ কত, আমাদের নেট লোকজন বাড়ছে কি বাড়ছে না, মানে আমাদের কত লোক বাইরে চলে যাচ্ছে এটা তো ইনফরমেশন আছে, কত লোক আসতেছে। তার মানে আমাদের যে স্ট্যাটিস্টিক্স যে পরিসংখ্যান ব্যুরো আছে সেখানে যদিও অনেক ভালো কাজ হয় না, আমাদের দেশে এটা পুরোপুরি অ্যাপ্লিকেবল না হলেও উন্নত বিশ্বে কিন্তু এই দেশের জনসংখ্যা কত, তার পার ক্যাপিটা আমাদের তো অনেক বেশি বাড়ায় থাকে, পার ক্যাপিটা কেমন, মানে আমরা খুব ভালো করে সবাই জানে যে পার পার্সন কত কেজি চাল খায় পার ইয়ার, পার পার্সন কত কেজি পেঁয়াজ খায়, পার পার্সন কতটুকু ফিশ বা হচ্ছে মিট কনজিউম করে, এই তথ্যগুলো পাওয়া যায়। তো বাংলাদেশের খুব অ্যাপ্রোপ্রিয়েট না হলেও বাংলাদেশের অ্যাটলিস্ট নাম্বার অফ কান্তার আছে, তারপর হচ্ছে এসিনেন্সিয়াল আছে, তারা এই ডেটাগুলো আছে। তো আমরা যখন মূলত এই ধরনের এবিপি করি তখন দুটা কাজ হয়, একটা হচ্ছে নিজেরা একটা সেন্সাস বা একটা চালাই, যেমন ধরেন সুপারস্টার আমি এক্সাম্পল দিই, আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে আমাদের আপনার হচ্ছে 1 লাখ আউটলেট কাভারেজ ছিল। তো আমরা ওই 1 লাখ ইউনিটের কাভারেজ থেকে বের করতে পারতাম যে আসলে আমাদের মার্কেট সাইজ মানে আমাদের কত। আবার আপনার যে ইম্পোর্ট হয়, কারণ এই সুপারস্টার যে প্রোডাক্টগুলো লাইট, সুইচ, ফ্যান, সকেট, এর বেসিক র মেটেরিয়াল থেকে বাইরে থেকে ইম্পোর্ট হয়, মোস্টলি চায়না। সো এনবিআর থেকে, এটা আমি কনফিডেন্সিয়াল ডেটা আপনাদের বলি, এনবিআর থেকে কিন্তু বোঝাই যায় যে এই বছর কতটুকু হচ্ছে আপনার পিস হচ্ছে সার্কিট আসছে এলইডি, হ্যাঁ, কারণ সার্কিটের ফুল এখানে কেউ তৈরি করে না, ইন্টিগ্রেশন করে। তো আপনি ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবেন যে গত বছর কতটুকু, মানে আমি একটা ক্লু দিলাম আপনাকে, আপনার বিজনেসে আপনাকে ক্লু বের করতে হবে। এটা সবার জুতা, মানে জুতার সাইজ এক একজনে একরকম, সবার পাশে এই জুতা ঘাটবেন। আমি যেভাবে করতাম, কতটুকু ইম্পোর্ট হয় এবং কয়জন ইম্পোর্টার কতটুকু করে সেটা দিয়ে মার্কেট শেয়ার অলওয়েজ আমার কাছে ডেটা থাকতো। একটা ক্লু দিলাম, তাহলে আপনি চিন্তা করলে পাবেন। অন্যরা বুঝছেন যে কিভাবে আমরা এই টেকনিকটা খাটাতাম ভাই? আচ্ছা, তার মানে মার্কেট শেয়ারটাকে মাথায় রাখতে হবে, আমি কত পার্সেন্ট মার্কেট শেয়ার হবে এবং ক্যাটাগরি গ্রো, অর্থাৎ মার্কেট কতটুকু গ্রো করতে, ওইটা কিভাবে বাঁচতাম, ওইটা বুঝতাম হচ্ছে এই আরএবি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড তারা কতটুকু নতুন লাইন দিচ্ছে। তার মানে আগে কি ছিল, কত জায়গায় নতুন লাইন লাগতেছে, লাইন লাগলে সেখানে কি হবে, প্রথম হচ্ছে ডেফিনেটলি তাকে আপনার ওয়ারিং লাগবে, অর্থাৎ ক্যাবেল ট্যাবেল লাগবে, তার লাইট লাগবে, সুইচ সকেট লাগবেই। আমি জানি রিয়েল এস্টেটের গ্রোথ কেমন হচ্ছে, আমি রিহাব থেকে তথ্য নিলে বা বিভিন্ন জায়গায় তথ্য নিলে জানতে পারি যে কতগুলো নতুন বিল্ডিং হচ্ছে। সো নতুন বিল্ডিং হলে তাহলে এটা আমার ইনক্রিমেন্টাল সেল অ্যাড হবে। সো এইভাবে করে একটু বুদ্ধি পরামর্শ খাটাইতে হবে, খুব অ্যাকুরেট না হলেও কাছাকাছি যাওয়া যাবে। এই জন্য জিরো বেস বাজেটিং ইজ ভেরি টাফ, বিকজ এই অ্যানালাইসিস গুলো করতে হয়। ইনক্রিমেন্টাল বাজেট ইজ ভেরি ইজি, গত বছরের সাথে একটা রাফলি হিসাব করলে হয়। বোঝা গেল ভাই? হ্যাঁ, ক্লিয়ার। কিন্তু মানে ইনক্রিমেন্টাল বাজেটে কিন্তু মানে লস হলে বিশাল লস হয়ে যেতে পারে। এবং ইনক্রিমেন্টাল বাজেট করতে আপনার মতো এফসিএমএ বা আমার মতো প্রফেশনাল লাগবে না, যে কেউ করতে পারবে। কিন্তু যদি আপনার রিয়েল বাজেট করতে চান জিরো বেস, তখন আপনার এই এত কিছু করতে হবে, রেভিনিউ সেট করতে হবে, হেড কাউন্ট মানে কত লোক লাগবে, ম্যানেজমেন্টের একাধিক মিটিং করতে হবে ডেট ওয়াইজ, তারপরে টিম সেট করতে হবে, টিমের হেড কাউন্ট করতে হবে, তারপরে হেড কাউন্ট অ্যাডজাস্টেড হবে। উনি হয়তো এইচআর বলবে আমার 3 জন লাগবে, সে বল না ভাই 3 জন তো দেওয়া যাবে না, 2 জনেই চালাইতে হবে। সেলসের লোক বলবে যে স্যার আমার এরকম বাড়ছে, আমার এই কাভারেজ বাড়ছে, আমার বেশি এরিয়া কাভার করছি, আমার এতগুলো এফও লাগবে, এতগুলো এসআর লাগবে। তখন আবার না ভাই এতগুলো হবে না, এটা দিয়ে এভাবে করো। তোমার পার এফও মানে ফিল্ড অফিসার বা অনেকে এসও বলে, পার সেল করে পার মান্থ 5 লাখ টাকা, তুমি এটা বাড়ায় তুমি তার ইফিসিয়েন্সি বাড়াও, তুমি 6 লাখ টাকা করে পার এফও সেল করো, প্রয়োজনে তার ইনসেন্টিভ বাড়ায় দাও। তখন কি হবে, ম্যান পাওয়ার বাড়াবে না, সে কি করবে, ইফিসিয়েন্সি বাড়বে অফ দ্য ম্যান পাওয়ার। এইভাবে কিন্তু হেডকাউন্ট অ্যাডজাস্টমেন্ট হবে। তারপরে ফার্স্ট ড্রাফট করবেন, করে হচ্ছে সিওর কমেন্ট নেবেন, দেন বোর্ডে অ্যাপ্রুভ করে ফাইনাল করবেন। সো এরকম একটা ক্যালেন্ডার করতে, আমি একটা এক্সাম্পল দিলাম, একটা স্যাম্পল দিলাম। ইউ শুড সেট ইউর ওন, আপনার হচ্ছে কি বলে, এটা একটা ক্যালেন্ডার। সো ক্যালেন্ডারটা বোঝা গেল ভাই? বুঝতে পারলেন যে ক্যালেন্ডার ছাড়া হবে না। এবং বাজেট ওনারকে আগে বাজেট কমিটি ফর্ম করতে হবে। যেমন যদি প্রফেশনালি করতে চান তাহলে বাজেট কমিটি করতে হবে। বাজেট কমিটি করা ছাড়া কারোর, মানে যখন সবার কাজ তখন কারোর কাজ না। সো এটা একটা ইম্পর্টেন্ট। দেন দেখেন
এটা করে আপনি বসে থাকলেন তা না, এটা কমিউনিকেট করতে হবে। কিরকম একটা মেইল জেনারেট করবে, মেইলটাও দেখাই দিই আপনারা, ঠিক এইটারে কপি করে বলে দিলে হবে যে ভাই ডিয়ার ম্যানেজার্স বা ডিয়ার এইচওডিস দিয়ে আপনি বলবেন উই উড লাইক টু অ্যানাউন্স দ্য মাইলস্টোন ফর 2020 সালে। এটা একটা গ্লোবাল স্টাডি আওয়ার্ডে একটা কোর্স করছিলাম, অনেকে এটা আছে, সে সেখানে সেট করছিল যে ডিসেম্বর থেকে তার হচ্ছে জানুয়ারি থেকে বাজেট হবে, ডিসেম্বর মাসে বাজেট শেষ করবে, সেই জন্য 5th of November রেভিনিউ কতটুকু হবে এটা প্ল্যান করলো। এই যে বললাম যে আপনি এক্সারসাইজ করে রেভিনিউ বার করতে হবে, এটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ রেভিনিউ। তারপরে সেটা অনুযায়ী হেড কাউন্ট, তারপরে ম্যানেজমেন্ট মিটিং ডিসকাশন, এরকম একটা আপনি ডেডলাইন কমিউনিকেট করবেন, মেইল দিয়ে দিবেন। তো ফার্স্ট গেল হচ্ছে ক্যালেন্ডার, সেকেন্ড কমিউনিকেট, থার্ড হচ্ছে রেভিনিউ প্ল্যান। রেভিনিউ প্ল্যানের জায়গায় আপনি যে এই যে আপনার কি চান, ধরেন এইখানে দেখেন, আজকে আমি আপাতত এই ডিসকাশন শেষ করব। আমি আজকে আপনাদেরকে বাজেট প্ল্যানিং এর কিছু প্রিভিয়াস সেশনের করা আছে, এটাকে করা নাই, পাবলিক করা নাই, হ্যাঁ কিছু পাবলিক করা নাই, গুছানো নাই, আপনারা পাবেন না, কিন্তু আমার কাছে তো আছে গুছানো। তো এটা রিলেটেড বেশ কিছু ছোট ছোট টুলস এর উপরে, ধরেন ফরম্যাট বা বিভিন্ন কিছু। আর আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে একটা একদম আমি দেখাই কিরকম একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো। এক সেকেন্ড, আমি এটা দেখানোর আগে আপনাদেরকে যেটা আপনারা কাজ করবেন, এক্সারসাইজ করবেন, ওটা দেখাই, দেন এখানে আসতেছি 1 মিনিট। আমার কাছে অনেক চমৎকার চমৎকার জিনিস আছে, যেটা আর কি আপনার টুলস সবই আছে। এখন আপনারা আসলে যদি এক্সারসাইজ করেন, প্র্যাকটিস করেন আপনার অর্গানাইজেশনে, তাহলে এটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা হচ্ছে এই থিওরিটিক্যাল নলেজ হিসেবে থেকে যাবে। 1 সেকেন্ড, আমি এটা মিনিমাইজ করতে পারছি না, জাস্ট এ মিনিট। ওকে, দেখেন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমি দেখাই আপনাদেরকে, যেটা আমি চাই আপনাদেরকে দেখাতে, ওইটা দেখাচ্ছি। তার আগে আমি যে জিনিসটা আপনাদেরকে দিব বা আপনারা যেটা এক্সারসাইজ করবেন সেটা এরকম। বাজেট হোল্ড, ওকে, খেয়াল করেন যে বাজেটটা হয় কিরকম, দেখা যাচ্ছে আমি একটা এই যে এক্সেল ফরম্যাট বের, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এইখানে দেখেন আসলে এরকম করে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এটাতে কেউ হাত দিতে পারবে না। আপনি সেট করবেন যে অ্যাডমিন ডিপার্টমেন্টের আন্ডারে কি কি খরচ থাকতে পারে। অ্যাডমিন ডিপার্টমেন্ট হচ্ছে অফিসের রেন্ট করে নিশ্চয়ই, যদি নিজের কেনা না হয়, সিকিউরিটি সার্ভিস, এন্টারটেইনমেন্টে আমি যে অর্গানাইজেশনে কাজ করতাম, লাঞ্চ, স্ন্যাক্স, টি, কফি, গেস্ট, আদার ইউটিলিটির ভিতরে ইউটিলিটি, ওয়াসা, গ্যাস, টিএনটি, মোবাইল ফোন বিল, ইন্টারনেট বিল, তারপরে ক্লিনার সার্ভিস, টয়লেট টিস্যু, হারপিক, এগুলো যেগুলো লাগে, মানে আপনি হেড করবেন। আপনার হচ্ছে প্ল্যান্ট রেন্ট, মানে ফ্যাক্টরি রেন্ট, ইলেকট্রিক্যাল ওয়ার্ক লাগবে। তারপরে কি হবে, স্টেশনারি থাকতে পারে, ভেহিকেল, কতগুলো কার। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে বললেন যখনই আমি একটু আগে যে দেখাচ্ছিলাম, যে যখনই আপনি বললেন যে হেড কাউন্ট বাড়বে, তখন ডেফিনেটলি সেই লোকটা কোন পজিশন, তাকে কি পলিসি অনুযায়ী তাকে কি পাবলিক, আপনার যে বড় গাড়ি আছে 29 সিট 30 সিটের গাড়ির জন্য সিট লাগবে, নাকি তাকে একটা সেডন কার দিতে হবে, নাকি এমন পর্যায়ে তারা আপনি এসইউভি অর্থাৎ গাড়ি দিবেন। সো এই জায়গাটাতে এই যে অ্যাডমিনের এইটা ডিপার্টমেন্টের, এইচআর আবার কি করবে, এইচআর যেটা করবে সেটা হচ্ছে, এইচআরটা আমি বের করে দিচ্ছি, এইচআর যেটা করবে সে আবার কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে তথ্য নিবে যে তোমার কতজন লোক জয়েন করতেছে, কি পজিশনে, তার জন্য গাড়ি লাগবে কিনা, ল্যাপটপ লাগবে কিনা। এই দেখেন আপনার, আমি যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে এসকিউ। এসকিউ আপনার মতো সেট করতে হবে। আপনি সবসময় সবকিছুর পরে আপনি যখন এটা সামারি সিট, আমি আপনাকে এই দেখেন ম্যান পাওয়ার, এই দেখেন এটা গেল হচ্ছে তার, এটা কিন্তু ডিপার্টমেন্টাল খরচ না, সে কিন্তু এই যে শেয়ার করতেছে, আপনারা যে দেখছেন অ্যাডমিন ডিপার্টমেন্টের অন্য ডিপার্টমেন্টের সাপোর্ট খরচ, কিন্তু তার একটা নিজস্ব খরচ আছে। এই বছরে কোনো মাসে সে লোক জয়েন করাবে কিনা, অর্থাৎ সে কি আপনার এমপ্লয়ি কি জানুয়ারি, এটা 16 সালের বাজেট করা ছিল, ফরম্যাটটা আমি চেঞ্জ করিনি, ফরম্যাটটা চেঞ্জ করে দিব। ওই যে 16 সালের বাজেটের কপি, যেহেতু বললাম না আমি 14 সাল থেকে এটা শুরু করেছিলাম। তো এখন দেখেন কোন মাসে আপনার লোকজন জয়েন করলে কয়জন এমপ্লয়ি জয়েন করবে, তার স্যালারি কত, সেই এমপ্লয়ীদের কোনো ট্রেনিং লাগবে কিনা, সেই এমপ্লয়ির কোনো কস্ট লাগবে কিনা, সেই এমপ্লয়ির ল্যাপটপ লাগবে কিনা, এরকম আপনি ফরম্যাট বানিয়ে দিবেন। সো
দুইটা কাজ করতে হবে। অন্য ডিপার্টমেন্টে সাপোর্ট করবার জন্য কিছু সার্ভিস ডিপার্টমেন্ট আছে, লাইক HR, অ্যাডমিন, এবং নিজেদের খরচ আছে। এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফরম্যাট দিবেন, যেটা দেখতেছেন অ্যাডমিন, ফাইন্যান্স, মার্কেটিং, প্রোডাকশন, সেলস, সাপ্লাই চেইন। এখন এই সব কিছু করতে গেলে মূলত আপনার যেটা লাগবে, আমি যেটা দেখাচ্ছিলাম ওইটাতে আবার চলে যাচ্ছি একটু আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি ওইটা একটু পরে দেখাই আপনাদেরকে। মেইন জিনিসটা আজকে একটু দেখায় শেষ করি, সেটা হচ্ছে বাজেট যখন করবেন। পিপিটি দেখা যায় এখন? পিপিটি পাওয়ার পয়েন্ট দেখা যায় ভাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, দেখেন বাজেটের 3 ভাবে টাইম অনুযায়ী ভাগ করতে পারি আমরা, 3টা ভাবে। একটাকে বলা হয় হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম, মানে টাইমের বেসিসে ভাগ করতে পারি। আমরা কে বলি হচ্ছে লং টার্ম বাজেট, মানে হচ্ছে আপনার যদি 5 বছর তো দেখা যাচ্ছে না, যাচ্ছে না। এটা কি আপনি ক্লাসিফিকেশন অফ বাজেট পড়তেছেন? এটা না না, আমি তো শুধু ওই কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, আমরা দেখতেছি। আমার দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আপনি আবার একটু ক্লোজ করে আপনি করেন, আপনি একটু আবার একটু রিফ্রেশ করেন। মানে আমার স্ক্রিনে লেখা আছে, আমি যেটা পড়াচ্ছি সেটা দেখেন, ক্লাসিফিকেশন অফ বাজেট। এখানে বাজেটে এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো অ্যাকর্ডিং টু দ্য টাইম বাজেটকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যেটা আমি একদম প্রপারলি করেছি। সেটা হচ্ছে লং টার্ম, মানে 3 বছর বা 5 বছর; শর্ট টার্ম 1 বছর; কারেন্ট বাজেট মান্থলি; আর রোলিং বাজেট ডেইলি। আমরা ডেইলি ক্যাশ বাজেট করতাম, ডেইলি প্রতিদিন কত টাকা ব্যাংকের পেমেন্ট আছে, প্রতিদিন কত টাকা কালেকশন আসবে, এইভাবে ডেইলি। মাসের হিসাবটা আপনার যদি বছরে একবার তারা 12 মাসের বাজেট দিয়ে দিত, খেয়াল করেন 12 মাসের বাজেট দিয়ে দিত মাসের শেষ হওয়ার আগে, অর্থাৎ ধরেন তারা নভেম্বর বা ডিসেম্বরে 12 মাসের বাজেট দিয়ে দিল। এখন জানুয়ারি মাসের 25 তারিখে আবার নতুন করে তাদেরকে মেইল জেনারেট করতাম সবাইকে, যে ভাই তুমি তো ফেব্রুয়ারির বাজেট দিয়েছিলা বছরের শুরুতে, কিন্তু এখন তুমি আমাকে ওইটাকে উইকলি অথবা ডেইলি বেসিসে ভাগ করে দাও। তার মানে আমি আরো স্পেসিফিক হতে চাই, কারণ আমরা তখন একটা বাজেট সেট করছিলাম যে সেলস যে করবে 100 কোটি টাকা মান্থলি, ধরলাম যে 100 কোটি টাকা মান্থলি সেলস। এখন যদি সেলসের লোকজন সারা মাস বাকিতে বিক্রি করে মাসের শেষে সব টাকা দেয়, তাহলে আমি মাসে কিভাবে চলবো? তখন ওয়ার্কিং ক্যাপিটাল আমার শর্ট হয়ে যাবে। যে কারণে একটা ফর্মুলা সেট করছিলাম যে যতটুকু বাকি সেল করবে তার 80% ওই উইকে আসতে হবে, 20% সে রাখতে পারবে। মাস শেষে তার বাকি 0 করতে হবে, কিন্তু রোলিং বাকি রাখতে পারবে 20%। এটা আসলে অর্গানাইজেশন ভেরি করে। সো সেই কারণে ডেইলি বা উইকলি বাজেট লাগে। তাহলে লং টার্ম বাজেট হচ্ছে 3 বছর বা 5 বছর, শর্ট টার্ম 1 বছর, কারেন্ট হলে মান্থলি, আর রোলিং মানে ডেইলি বা উইকলি, যেভাবে করেন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মানে বেসড অন টাইম। অ্যান্ড দেন ফাংশন ওয়াইজ সেলস, এই যে বারবার বলছি, সেলস ছাড়া, সেলস যদি ভুল করে সব ভুল হবে, কনফার্ম থাকেন। সেলসের বাজেট ভুল হলে সব বাজেট ভুল হবে। সেলস ইজ বেসিক্যালি দ্য হার্ট অফ এ অর্গানাইজেশন। সেলস বাজেট শুরু, দেন হচ্ছে প্রোডাকশন বাজেট, কারণ এই যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড আসে প্রোডাকশন বাজেট। এই প্রোডাকশন বাজেটের পরে কস্ট অফ প্রোডাকশন বাজেট, তার মানে এইটাকে ইউনিট পেয়ে গেলেন, কতটুকু প্রোডাক্ট করবেন, সেটা করতে কি পরিমাণ আপনার র মেটেরিয়াল লাগবে, সেটা পারচেস করবেন, পারচেস বাজেট। পার্সোনাল বাজেট মানে হচ্ছে ম্যান পাওয়ার, যেটা HR বাজেট বললাম। দেন হচ্ছে R&D, মানে অনেক সময় নতুন কিছু R&D করতে হয়। ক্যাপেক্স মানে গত বছরের থেকে এই বছর সেলস বাড়ানোর কারণে, বা এই বছর কোনো গাড়ি পুরনো হয়ে গেছে, ডিসপোজ করে নতুন গাড়ি কিনবেন, কিছু মেশিন রিপ্লেস হবে, নতুন করে ফ্যাক্টরি শেডের কিছু এক্সপানশন করতে হবে অথবা রিনোভেশন করতে হবে, এই ক্যাপেক্স বাজেট হবে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে করার পরে ক্যাশ বাজেট হবে। ক্যাশ মানে কি? আপনার ক্যাশ বাজেট আর এই বাজেটের ভিতরে ডিফারেন্স কি বলেন তো? এই যে এতগুলো বললাম, পরে আবার আলাদা ক্যাশ বাজেট কেন বলছি, এটা কেউ বলতে পারবেন? ক্যাশ ইনফ্লো আউটফ্লো ট্র্যাক। এক্স্যাক্টলি। ধরেন আমি একটু উদাহরণ দিই। এই ক্যাপেক্স বাজেট মানে আমি একটা ফ্যাক্টরির শেড বানাবো। কোশ্চেন হচ্ছে, আমি যদি শেড বানানোর পুরো খরচটা ধরে নেই, এটা ঠিক হবে না। কারণ আমি যেটা করতে পারি, এটা ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিতে পারি। কিরকম? আমার প্রজেক্ট ফাইন্যান্সিং, অথবা এটাকে একটা আপনার লিজ ফাইন্যান্সিং আন্ডারে আমি এই কাজটা করলাম, করে আমি 5 বছরে ভাগ করে দিলাম। অথবা ব্যাংক লোন নিলাম না, আমি র মেটেরিয়াল আনলাম, আমি ইউপাসে 6 মাসে ইউপাস করলাম, আরো 6 মাস ডেফার্ড এলসি। তার মানে আমি ডেফার্ড এলসির মাধ্যমে এক বছর পরে পেমেন্ট করলাম, 3 মাস পরে পেমেন্ট করলাম, 6 মাস পরে পেমেন্ট করলাম। তার মানে
ডেফিনেটলি এই 1 থেকে 7-এর ভিতর যত অ্যাক্টিভিটিস, এটা ক্যাশ হইতে পারে, নন ক্যাশ হইতে পারে। সো যখন আপনি বাজেট মাস্টার বাজেটিং করবেন তখন আপনাকে ক্যাশ বাজেটে কনভার্ট করতে হবে, কারণ ক্যাশ বাজেট ছাড়া আপনি প্রপার ইনফ্লো আউটফ্লো অফ দ্য ক্যাশ পাবেন না। সো উপরের গুলো কখনো কখনো বাকিতে সেল করবেন, বাকিতে আমরা যখন আমার একটা মানে জানার আছে, হ্যাঁ, যখন আমি ওই যে অ্যানুয়াল বাজেট যেটা করতেছি, হ্যাঁ, অ্যানুয়াল বাজেট যখন করতেছি দেখা যাচ্ছে যে ওই যে সেলস বাজেট করার সময় দেখা গেল যে আমার হলো ওই একটা মেশিন কিনতে হবে যেটা 10 কোটি টাকা, ঠিক আছে, 10 কোটি টাকা, আমি 10 কোটি টাকা যে আমি রাখলাম, ওই 10 কোটি টাকা কি আমি ওই বছরেই কি আমি আউটফ্লো দেখিয়ে দেবো যদি আমি ক্যাশটা আমাকে দিতে হয়? এক্স্যাক্টলি ভাই, এখানে দুইটা হবে, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা করি না, বাজেটের ক্ষেত্রে আমরা তথ্য নিব হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে, অর্থাৎ ওই দুই ভাবে দিবে। একটা হচ্ছে যে ধরেন সাপ্লাই চেনের সাথে আমি বসবো, ধরেন আমাকে তো সেলসের লোক বললো যে ভাই আমি 10 লাখ ইউনিট সেল করব লাইট, এখন ওর কাছে কিন্তু আমি ওই সেলসের ডেটা নিব যে ভাই তুমি যে প্রতি মাসে যা সেল করবা তার কি পুরোটাই ক্যাশে করবা নাকি কিছু অংশ বাকি থাকবে, তোমার রোলিং বাকি কত থাকবে, মানে কত পার্সেন্ট তুমি বাকি রাখবা। তাহলে আমি তার থেকে সেলের থেকে আমি বের করে ফেললাম যে কন্টিনিউয়াসলি টিমিং অ্যান্ড লিডিং বলে, মানে সব সময় যে 100 কোটি টাকা সেল করলে ধরে নিব 10 কোটি টাকা মার্কেটে বাকি থাকবে, তার মানে আমাকে ধরে নিতে হবে এই বছর যা সেল করবে কন্টিনিউয়াসলি 10% অথবা একটা অ্যামাউন্ট বাকি থাকবে। তাহলে আমি ক্যাশ ফ্লো ইনক্লুড করার সময় 90% কালেকশন ধরে কাজ করবো ফার্স্ট। এরপর আসেন এই থেকে তার সাথে আমার কাজ শেষ। হ্যাঁ, আমি এখন ইফিসিয়েন্সি করবো, তারে বলবো যে ভাই তুমি 10% বাজেট নিছো কিন্তু তুমি 11% বাকি রাখতে পারো না, 9% করো, 8% করো, মাঝে মাঝে ছোট ছোট ক্যাশ ইনসেন্টিভ দিবেন, ছোট ছোট মোটিভেশন দিবেন যে ভাই তুমি এই মাসে নীল করে ফেলো, ব্যালেন্স নীল করো, তাহলে ভালো হবে। এইটা হচ্ছে ফাইন্যান্স কন্ট্রোলারের কাজ। একইভাবে সে যে সেল করবে, সেলের প্রোডাক্টটা যে সাপ্লাই চেইন কিনবে, সাপ্লাই চেইনের বলবে ভাই তুমি ভেন্ডরের সাথে এগ্রিমেন্ট করো, আমাদের দেশে ইন্টারেস্ট রেট 12-13% আর চায়না হচ্ছে 0.5%, তুমি এই ভেন্ডরের সাথে ডেফার্ড পেমেন্টে যাও, 6 মাস পরে পেমেন্ট করবা, তাকে প্রয়োজনে 1% এডিশনাল ইনসেন্টিভ দিয়ে দাও যে ভাই তুমি তো ট্রাস্টেড, গত 15 বছর ব্যবসা করছি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে এই যে বাকিটা দিচ্ছ ডেফার্ড এলসি, আন্ডার দ্য এলসি টার্মে ডেফার্ড এলসি করা যায়, এর জন্য তুমি এডিশনালি যে দাম হবে বার্গেইন করছি এর থেকে 1% বেশি দিব। তাহলে দেখেন এই ডেফার্ড এলসি করার মাধ্যমে অর্গানাইজেশনে আপনি 11% নেট সেভ করতে পারলেন, দ্যাট ইজ কল্ড হচ্ছে সেভিংস। এবং আমি যে গ্রুপে কাজ করতাম এসএসজি, সেখানে ইনসেন্টিভ দেওয়া হয় ফাইন্যান্স টিমকে যারা এই কস্ট সেভিংস করতে পারে। তাহলে আপনি এখন আসেন, আপনি জানেন যে সেল হবে কিন্তু কত পার্সেন্ট ক্যাশ আসবে এটাও বের করতে হবে, এটা ক্যাশ বাজেট বলে। বোঝা গেছে ফারুক সাহেব? হ্যাঁ, বোঝা গিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এটা ক্লিয়ার, এটা কোশ্চেন ছিল না, কিন্তু এটা আমি জানতাম না, আমার খুব ক্লিয়ার হয়েছে, থ্যাঙ্কস। আমি বলতেছি দেখা যাচ্ছে আমি দেখলাম একটা বাজেট, দেখলাম আমার ওখানে একটা ইউনিটে, সেখানে যে অ্যানুয়াল বাজেট করার সময় ওখানে দেখা যাচ্ছে 10 কোটি টাকার একটা মেশিন কিনবে, মানে ওই মেশিনটার খরচ ধরেই মানে বছর শেষে একটা প্রফিট এস্টিমেট করছে। খেয়াল করতে হবে প্রফিট এক জিনিস, হ্যাঁ, আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সব অ্যাক্রুয়াল, যখন সেলস করি এবং নিচে নেট প্রফিট পাই এটা কিন্তু অ্যাক্রুয়াল, কিন্তু ক্যাশ ফ্লোতে এসে আমরা আবার ক্যাশ করি না, ক্যাশ ফ্লোতে এসে করি। সিমিলারলি বাজেটেরও সবই থাকবে কিন্তু ওইটাকে ওই সবকিছু ক্লোজ করে ক্যাশ বাজেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ও ক্যাশ বাজেটে নিয়ে যেতে, আর ক্যাশ ফ্লোতে যখন যাব ক্যাশ এক্স্যাক্টলি, জি জি, মানে একটু বেশি ইয়ে করে ফেলছি, ক্যাশ ফ্লোতে যখন যাব তাহলে ওই কারেন্ট ইয়ারে ক্যাশ ফ্লোতে ওই 10 কোটি টাকা যে আমি পারচেজ করলাম মেশিন, আমি কি আউটফ্লো দেখিয়ে দেবো? না, আপনি অ্যাকচুয়ালি যে পিরিয়ড হবে সেই পিরিয়ডে নিয়ে যাবেন, যে পিরিয়ড হবে, যে মাসে হবে বা যে বছর হবে ওইখানে নিয়ে যাবেন, তা নাহলে তো রিয়েল ক্যাশ। বলছি যে আমি ওটাতে 10 কোটি টাকা তো আমি মেশিন কিনলাম 24 সালে কিনছি আমি, বা অথবা পেমেন্ট করবেন কোন ইয়ারে? আমি তো লোন করে পেমেন্ট আমি এই বছরে ধারণ করে দিলাম, তাহলে কি আউটফ্লো দেখিয়ে দেবো আমি? অবশ্যই, কেন না, অবশ্যই দেখাই দিবেন যে বছরে পেমেন্ট হবে। জি, পেমেন্ট দেখিয়ে দেবো, কিন্তু আমার তো ওটাতে একটা অ্যাসেট থেকে গেল। আমার অ্যাসেট তো ভাই অন্য জিনিস, সেটা তো আপনার এইটা দেখেন বাজেট, ওটা তো আপনার ওইটা তো আছে আপনার ওই যে এইটা তো আপনার
ব্যালেন্স শিটে তো এটা থাকবে, ঠিক আছে? তো কিন্তু আপনার ক্যাশ ফ্লোতে তো এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ক্যাপেক্স বাজেট। আমি কিন্তু ওইটাকে কিন্তু আমি খেয়াল করেন, প্রফিট আর বাজেট দুটো আলাদা জিনিস। আপনি হচ্ছে আপনার যখন আমি 10 কোটি টাকার মেশিন কিনলাম, 5 মাসের লোন নিলাম বা নিলাম না, কিন্তু টাকাটা দিয়ে দিলাম, অ্যাসেটটা থেকে গেল। এই অ্যাসেটকে বলে আসলে হচ্ছে ক্যাপেক্স, মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা আমি বাজেটের ক্ষেত্রে, ক্যাশ বাজেটের ক্ষেত্রে হচ্ছে, ক্যাশ বাজেটের ক্ষেত্রে আমার ক্যাশ আউটফ্লোতে চলে যাবে। কিন্তু যখন আমি বাজেটেড ইনকাম স্টেটমেন্ট করব, তখন ওই মেশিনের যদি 10 বছর লাইফ টাইম থাকে, খেয়াল করেন, আমি যখন ক্যাশ আউটফ্লো, ক্যাশ বাজেটে ক্যাশ আউটফ্লো করছি, কিন্তু যখন বাজেটেড ইনকাম স্টেটমেন্ট করছি, তখন কিন্তু ওই মেশিনটার যদি লাইফ টাইম হয় 10 বছর, তাহলে স্টেট লাইন যদি বেসিসে করি, তো ওই 10 কোটি টাকাকে 1 ভাগ দিয়ে 1 কোটি টাকা দেখাবো হচ্ছে আপনার এই যে ইনকাম স্টেটমেন্টে অ্যাজ এ হচ্ছে এক্সপেন্স। বুঝা গেছে? একটা হচ্ছে কস্ট, এক্সপেন্স। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। জি জি, ওকে। তাহলে আমরা এটা এই সবকিছু মিলে আপনার থাকায় ভালো হয়েছে, অন্যরা কোশ্চেন কম করছে, আপনারা বুঝেন, বা অন্যদের কোশ্চেন থাকলে এই সবকিছু মিলে এইটাকে বলা হয় মাস্টার বাজেট। তাহলে এটা হলো টাইম বেসিসে পেলাম শর্ট টার্ম, লং টার্ম, শর্ট টার্ম, কারেন্ট অ্যান্ড রোলিং। আর অ্যাকর্ডিং টু দ্য ফাংশন 9 ধরনের বাজেট, তার ভিতর মাস্টার বাজেট আসলে বলে কিছু নেই, সবগুলোকে মিলে মাস্টার বাজেট বলা হয়। আর ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি, এটা একটা ইন্টারেস্টিং, আমি জানি না শুভ ভাই বলছে কিনা, একটাকে ফিক্সড বাজেট বলে, একটা ফ্লেক্সিবল বাজেট বলে। এটা কি আলাপ করেছে শুভ ভাই? পুরোনো যারা জয়েন করছেন কি বলতে পারবেন? আমার মনে হয় আপনার মতো করে আপনি ইয়ে করেছেন। জি জি, আলাপ করেছে। ফ্লেক্সিবল আচ্ছা, করেছে, ওকে। আচ্ছা, আমরা তো মোটামুটি, আচ্ছা তাহলে আমি এটা দিয়ে দিব। তাহলে আমি এখন আপনাদেরকে, যেহেতু অলমোস্ট 1.5 ঘন্টা হয়েছে, আমি নর্মালি তো টানা কথা বলি, আমি সাধারণত অনেকে একটু স্লো স্টাইলে পড়ায়, আমার পড়ানো হচ্ছে খুব ফাস্ট। আমি 1.5 ঘন্টা বেশি নেই না, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আজকে এখানে রাখবো। আমি আপনাদেরকে এখন যেটা দিব সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের একটা ভিডিও দিব। আর কালকে বা কালকে আপনি এটার পিপিটির পিডিএফ কপি পেয়ে যাবেন, এই যেগুলার। আর হচ্ছে নেক্সট দিন থেকে আস্তে আস্তে করে ওই ফরম্যাট গুলো দিব, এটা এখন দিব না আজকে। আজকে হচ্ছে আপনাদের এই মাস্টার স্লাইড যেটা করা, এইটারই একটা কপি আপনারা পেয়ে যাবেন কালকে। আর আমি কিছু ভিডিও দিব, এখন এই কপিটা কালকে পান, অসুবিধা নেই, ভিডিওগুলো একটু দেখেন, হ্যাঁ দেখতে থাকেন। তাহলে যেটা হবে, আপনার তো ক্লাস 60টা, কিন্তু আপনি পেয়ে যাবেন 70টা ক্লাসের বেনিফিট। যদি ওইটা দেখে আসে, আপনার কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, আপনি জিজ্ঞেস করেন। তাহলে যেটা হবে, আমি আরো কিছু এডিশনাল, যেটা এই কোর্সের ইনক্লুডেড না, এরকম কিছু খুবই রিসোর্সফুল কিছু জিনিস আপনার সাথে শেয়ার করতে পারবো, যদি আপনারা এই টাইমটাকে সেভ করেন। আমার পুরনো বা রেকর্ডেড যে ভিডিও আছে প্রাইভেট করা, এগুলো যদি দেখেন আপনি, তাহলে যেটা হবে, আপনাকে আরো কিছু ভালো জিনিস দিতে পারবো। এক, আর সেকেন্ড হচ্ছে, কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন আছে আগামীকাল 9টায়। আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা আমি সাজ্জাদকে রিকোয়েস্ট করবো দিয়ে দিতে, আপনারা পারলে জয়েন করেন। আর মানে আমার মনে হয় কাজে দিবে রোজার আগে, এরপর তো রোজার ছুটি হবে, রোজার ভিতরে ক্লাস অত নিতে হবে না, সো ওইটা খুব কাজের ক্লাস হবে। সো হোপফুলি মিট ইনশাআল্লাহ।